হ্যালো, হ্যালো, হ্যালো। আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 24 এবং 25 ব্যাচের শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে লাইভে। সো তোমরা যারা আজকে লাইভে যুক্ত হয়েছো আমাকে একটু কমেন্ট করে জানাও যে সাউন্ডটা ক্লিয়ার শোনা যাচ্ছে নাকি এবং ভিডিওটা ক্লিয়ার দেখা যাচ্ছে নাকি। আমরা সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যাই। আর সবাই একটু আমাকে কমেন্ট করে জানাও যে সাউন্ডটা ক্লিয়ার আছে নাকি এবং ভিডিওটা ক্লিয়ার আছে নাকি, একটু কমেন্ট করে জানাও। ক্লিয়ার। আচ্ছা, আমরা একটু 1 মিনিট অপেক্ষা করতেছি, তারপর ইনশাল্লাহ শুরু করব। সো এই ফাঁকে সবাই একটু কারো কোনো কোশ্চেন থাকলে সেটাও আমাদেরকে কমেন্ট করে জানাও, এবং সবাই একটু চেষ্টা করো লাইভটা বেশি বেশি শেয়ার করে দাও এবং বন্ধুদেরকে একটু মেনশন করে দাও। ওকে। তোমাদের কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে দ্রুত কমেন্ট করে জানাও, এবং সবকিছু ক্লিয়ার আছে নাকি সেটাও একটু জানাও। ওকে, আস্তে আস্তে সবাই যুক্ত হচ্ছে। আর 30 সেকেন্ড অপেক্ষা করবো, তারপর ইনশাল্লাহ শুরু করে দিব। উম, উম। নাহিদুল আলম বলছে ক্লিয়ার। আসসালামু আলাইকুম আসসালাম। আচ্ছা, ওকে। সুমাই আক্তার বলছে আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। ওকে, সবাই একটু ফ্রেন্ডদেরকে একটু মেনশন দিয়ে দিই এবং বন্ধুদেরকে একটু আহ, সবাই হচ্ছে বিভিন্ন গ্রুপগুলোতে আমরা যারা অ্যাড আছি সব গ্রুপগুলোতে একটু শেয়ার করে দিই কষ্ট করে। আমরা 10 সেকেন্ড অপেক্ষা করবো, তারপর ইনশাল্লাহ শুরু করে দিব। কে আস্তে আস্তে সবাই যুক্ত হচ্ছ। ইমন যুক্ত হয়েছে, লাকি আপু যুক্ত হয়েছে, সুমাই আক্তার, সবাইকে একসাথে ওয়ালাইকুম আসসালাম। সো তোমাদের প্রিপারেশন কেমন চলতেছে, বা হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা তার 1 মাস কাটায় কাটায় বলা যায় যে 1 মাসের মতো টাইম আছে, যে নেক্সট মাসে 24 তারিখের দিকেই হয়তো বা ডি ইউনিটের এক্সাম হবে। সো বলা যায় যে এখন থেকে 1 মাসের মতো আছে।
সো তোমাদের কার কি প্রবলেম ফেস করতেছো বা তোমাদের জন্য কোনটা বেটার হয়, কারো কোনো কোয়েশ্চেন থাকলে আমাদেরকে জানাতে পারো। ওকে, আচ্ছা ওকে, চলো আমরা তাহলে শুরু করতে পারি এখন। সো আমরা হচ্ছে প্রথমে যে কোশ্চেনটা আছে সেটা একটু সবাই ঝটপট অ্যান্সার দিয়ে দাও। এন্ড জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেমিস্ট্রি কোশ্চেন কিন্তু খুব একটা কঠিন হয় না এই ইউনিটে বা ডি ইউনিটে। না, কিছু থাকে যে ব্যতিক্রম আসে, বাট সহজ কোশ্চেনও কিন্তু থাকে। তো আমরা খালি বলা যায় যে কঠিন কোশ্চেনের কারণে অনেকটা প্যানিকড হই, বাট সহজও কিন্তু অনেক কোশ্চেন থাকে। সো সবাই আর কি একটু আমাদের এই 1 নম্বর কোশ্চেনটার অ্যান্সার দিয়ে দাও যে রাসায়নিক সাম্য অবস্থার বৈশিষ্ট্য কোনটা। দেখো এইটা কত কত জায়গায় আসছে, নিটারে আসছে, বিএসসি ইন নার্সিং, তারপরে সিলেট বোর্ড, যশোর বোর্ড, মানে এই কোশ্চেনটা কিন্তু সব জায়গায় আসতেছে আর কি, অ্যাডমিশনেও অনেক অনেক জায়গায় আসছে। তো সবাই একটা 1 নম্বর কোশ্চেন আছে দাও তো। হ্যাঁ হ্যাঁ হবে, পেইডে ক্লাসও শুরু হবে ইনশাল্লাহ। ওকে, এখন আপাতত আমরা, আমার পরীক্ষা ছিল আর কি, আজকে আল্লাহর মধ্যে শেষ হয়ে গেছে সবকিছু। এখন থেকে ইনশাল্লাহ তোমরা সবকিছুই পাবা, গাইডলাইন ক্লাস বা যা যা দরকার, আইকিউ সিরিজ, অর্গানিক কেমিস্ট্রি ক্লাস যেগুলো বাকি আছে সব ইনশাল্লাহ কভার হয়ে যাবে। ওকে, তো প্যারা নিও না তোমরা, এই এখন থেকে অ্যাডমিশন ওয়ারিসের সাথে থাকো, ইনশাল্লাহ দেখতেই পারবো আর কি। ওকে ভাইয়া, আমার একই কোশ্চেন ভুল হয়, একই কোশ্চেন ভুল হয়, এটা হচ্ছে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। তোমাকে বেশি বেশি প্র্যাকটিস করলেই একই কোশ্চেন যে ভুলটা এটা হচ্ছে কমে যাবে আর কি। সো সেক্ষেত্রে তুমি বিভিন্ন ধরনের বই যেগুলো আছে, ঢাবির কোশ্চেন সলভ করবা, জাহাঙ্গীরের কোশ্চেন সলভ, অপশন মানে ইয়া দেখে ফার্স্ট হচ্ছে অপশন ছাড়া উত্তর দেওয়ার চেষ্টা করবা, দেন অপশনগুলো দেখবা, আর দেন তুমি কি করবা, ওগুলার ব্যাখ্যাগুলা ভালো মতো পড়বা আর কি। ঠিক আছে, নিচে দেখবা যে প্রতিটা কোশ্চেনের ব্যাখ্যা দেওয়া থাকে। সো ব্যাখ্যাগুলোও সবাই একটু পড়বা আর কি, যাদের এই সমস্যাগুলো হচ্ছে তারা হচ্ছে ব্যাখ্যাগুলো ভালো মতো পড়লে ইনশাল্লাহ হয়ে যাবে। ওকে, আচ্ছা আচ্ছা, একের সবাই অ্যান্সার দিছো কি? সি সি সি। আর একের অ্যান্সার অনেকে দিছো ডি। আচ্ছা, সিও আসছে, ডিও আসছে। আচ্ছা, আর কেউ দিবা? আহ তাসনিমা মেহজাবিন বলছো সি, মাহমুদা মিম বলছো সি, ফারজানা তাসনিম বলছো সি, আচ্ছা মাসুরা বলছো সি, মেহরুনেসা বলছো ডি, লাকি আফরোজ বলছো ডি। ওকে, নীলাদেব বলছো ডি, শেখ আহমেদ ইমন বলছো ডি, আর নীলাদেব বলছো সি। আচ্ছা আচ্ছা, সো সি আর ডি দুইটাই সমান অ্যান্সার আসছে। সো আর কেউ অ্যান্সার দিলে দ্রুত দিয়ে দিতে পারো। উম, আচ্ছা, তারপর লাস্টে কি করছো? সুমাইয়া আক্তার বলছে সি, ইমন বলছে সি নাকি, রাইট। ওকে, আচ্ছা, সো দেখি রাসায়নিক সাম্য অবস্থার বৈশিষ্ট্য কি কি। তো দেখো রাসায়নিক সাম্য অবস্থা আমাদের যেটা মনে রাখতে হবে, রাসায়নিক সাম্য অবস্থাটা কি। তো রাসায়নিক সাম্য অবস্থা হচ্ছে যখন মনে করো তোমার সম্মুখমুখী বিক্রিয়া, সম্মুখমুখী বিক্রিয়া মানে হচ্ছে বিক্রিয়ক থেকে উৎপাদ, আর পশ্চাদমুখী বিক্রিয়া মানে কি তোমার হচ্ছে উৎপাদ থেকে বিক্রিয়ক। ঠিক আছে, তো যখন আর কি এই দুইটা সমান হয়ে যায় তখন সেটা কি হয়ে যায়, রাসায়নিক সাম্য অবস্থায় পৌঁছায় আর কি মেইনলি। তো তখন কি হবে, তো বৈশিষ্ট্য কোনটা সেটা তোমাকে জিজ্ঞাসা করছে। সো বিক্রিয়ার স্থিতিশীলতা, বিক্রিয়ার একমুখিতা। দেখো ফার্স্ট অফ অল বিক্রিয়া কিন্তু এই যে যেহেতু এটা মানে তোমার রাসায়নিক সাম্যাবস্থায় চলে আসছে, তার মানে এটা কিন্তু উভমুখী বিক্রিয়ায় থাকে, তাই না? বিক্রিয়ক থেকে উৎপাদেও পরিণত হতে পারে, উৎপাদ থেকে বিক্রিয়কেও পরিণত হতে পারে। তার মানে এটা কেমন বিক্রিয়া, এরা হচ্ছে উভমুখী, মানে এত উভমুখী বিক্রিয়া আর কি মেইনলি। ঠিক আছে, তো এখানে ফার্স্ট অফ অল বি নাম্বার অপশনটা কিন্তু হবে না, যে আছে কি বিক্রিয়ার একমুখিতা। তো যখন এরা সাম্য অবস্থা চলে আসে তখন কি হয় বলতো, প্রভাবকে কি থাকে, ভূমিকাহীনতা। দেখবা 4টা বৈশিষ্ট্য দেওয়া আছে, ঠিক আছে, বইয়ে 4টা বৈশিষ্ট্য দেওয়া আছে। এই 4টা বৈশিষ্ট্য খুব ভালো মতো আমাদের জানতে হবে। প্রভাবকের কিন্তু কোনো কি নাই বলতো, ভূমিকাহীনতা হবে। এখানে দিয়ে দেখছে প্রভাবকের প্রয়োজনীয়তা, তো এটাও হবে না। বিক্রিয়ার সমাপ্তি, রাসায়নিক সাম্য অবস্থায় বিক্রিয়া কখনো কি হয় না বলতো, শেষ হয় না। বিক্রিয়ক থেকে উৎপাদ, একইভাবে উৎপাদ থেকে বিক্রিয়ক কন্টিনিউয়াসলি হতেই থাকে। সো বিক্রিয়ার সাম্য অবস্থা সমাপ্তি হবে না। সাম্যের স্থিতিশীলতা, হ্যাঁ, বিক্রিয়াটা এমন ভাবে চলতে থাকে যে যখন সম্মুখমুখী এবং পশ্চাৎমুখী দুইটা যখন সমান হয়ে যায় তখন মনে হয় যে কি বিক্রিয়া স্থিতিশীল, বা মানে এটা হচ্ছে সাম্যে এসে পৌঁছায় গেছে আর কি। মানে বিক্রিয়ক থেকেও সমান হারে উৎপাদ হচ্ছে, উৎপাদ থেকেও সমান হারে বিক্রিয়ক হচ্ছে। সেটাকে কি বলা হয়, সাম্যের স্থিতিশীলতা। তাহলে অ্যান্সার কোনটা হবে, অ্যান্সার হবে একের সি নাম্বার। ওকে, একের অ্যান্সার সি। 2 নাম্বার দেখো, এই বিক্রিয়াটা হচ্ছে এই টাইপের কোশ্চেন গুলা বলা যায় যে অনেক অনেক আসে। আমি যে যখন কোশ্চেন অ্যানালাইসিস করতেছিলাম দেখলাম প্রতিটা ইউনিভার্সিটিতে এই রিলেটেড আসতেছে যে কেপিকেসির মান কত হবে, বা এই যে তোমাকে এই সমীকরণ দেখে তোমাকে বের করতে হচ্ছে। সো 2 নাম্বার কোশ্চেনের অ্যান্সার সবাই একটু দিয়ে দাও তো। মানে এখানে মেইনলি কি হবে, তোমাকে আমরা ফর্মুলাটা জানি কি, কেপি ইকুয়াল টু
কেসি আরটি টু দি পাওয়ার কি বলতো ডেল এন। সো এই ফর্মুলাটা ইউজ করে হচ্ছে আমাদের এটা সলভ করতে হবে। তাহলে তোমাদের কাজ কি হবে, ডেল এনটা বের করা। এখন ডেল এন কিভাবে বের করে, ডেল এন মানে কি উৎপাদের মোল সংখ্যা মাইনাস বিক্রিয়কের মোল সংখ্যা। তবে এখানে আবার একটা কথা আছে, গ্যাসিয়াস ফর্মের গুলো তোমাকে শুধুমাত্র কাউন্ট করতে হবে, তোমাকে যদি সলিড ফর্ম থাকে সেগুলো কাউন্ট করা যাবে না। সো দেখো এখানে কত আছে উৎপাদ 2 মোল, আর বিক্রিয়ক কত মোল আছে 3 আর 1 4 মোল। তাহলে দেখো 2 প্লাস 1 সরি 3 আর 1 4, তাহলে কত হবে বিয়োগ করতে হবে আমাকে। তাহলে উৎপাদ কত 2 আর বিক্রিয়ক কত আসছে 3 আর 1 4, তাহলে 2 মাইনাস 4 তার মানে কত আসছে -2। তাহলে কি দাঁড়াচ্ছে কেপি ইকুয়াল টু কেসি আরটি টু দি পাওয়ার -2। সো অনেকে কিন্তু এটা দেখে দেখে ডি দাঁড়ায় দিবে আর কি, ঠিক আছে, আমারও মনে হচ্ছে কি ডি অ্যান্সার, বাট না, কেপি ইকুয়াল টু কেসি। সো কেপি ইকুয়াল টু কেসি আরটি টু দি পাওয়ার -2 কোথায় আছে বলো তো, অপশন বি তে আছে আর কি, ঠিক আছে। তো তোমাকে অপশনগুলোও কিন্তু তুমি এত কষ্ট করে করছো, বাট অপশন যদি ঠিকমতো লক্ষ্য না করে একটা যদি অ্যান্সার দিয়ে দাও আলটিমেটলি কোনো লাভই হইলো না। সো একবার যদি একটা দাগ পড়ে যায় ওএমআর শিটে মিস। সো আমাদেরকে একটু কেয়ারফুলি দাগাইতে হবে। সো অ্যান্সার কোনটা হবে, অ্যান্সার হবে বি নাম্বার। ওকে, তাহলে অ্যান্সার সবাই বি দিছো, হ্যাঁ থ্যাংক ইউ, যারা বি অ্যান্সার দিছো সবারটা রাইট। এরপর আসি 3 নাম্বার। আমরা আজকে অনেকগুলো এমসিকিউ সলভ করব, সো দ্রুত আগাবো। সক্রিয় ভর প্রকাশক কোনটা, বলো সক্রিয় ভর প্রকাশক কোনটা, সবাই দ্রুত অ্যান্সার দাও তো দেখি, সক্রিয় ভর প্রকাশক কোনটা। 3 নাম্বার কোশ্চেনের অ্যান্সার সবাই দ্রুত দাও। 3, সক্রিয় ভর প্রকাশক কোনটা, কি কি আছে, আংশিক চাপ আছে, মোট চাপ আছে, শতকরা হার আছে, আর একটা কি আছে বলো তো, দ্রাব্যতা আছে। বলো 3 এর অ্যান্সার কোনটা হবে, 3 নাম্বার। এরপর সবাই 3 নাম্বার কোশ্চেনের অ্যান্সার দাও তো। 3 এর অ্যান্সার 3 এর অ্যান্সার দেখি, 3 এর অ্যান্সার এখনো কেউ আসে নাই, তারও অ্যান্সার। তো 3 নাম্বার কোশ্চেন অ্যান্সার সবাই একটু দ্রুত দিয়ে দাও। 3 এর এ বলছে মাসুদ বিন জামান, ওকে। মৌরি বলছে 3 এর এ, আচ্ছা। তারপরে বাকিরাও জানাও। মেহরুনেসা বলছে 3 এর এ। হ্যাঁ রিভিশন টাইপে অল্প করবো, আগে আমরা চ্যাপ্টার ওয়াইজ আগে একটা একটা চ্যাপ্টার শেষ করে দেন হচ্ছে আমরা রিভিশনে যাবো আর কি। ওকে, আর রিভিশন ওয়াইজ করে দিব, সমস্যা নেই ইনশাল্লাহ। এখন থেকে ফ্রি হয়ে গেছি আল্লাহর রহমতে, এখন থেকে ইনশাল্লাহ তোমাদের যা যা দরকার সবকিছুই একে একে পেয়ে যাবা। জাস্ট আগামী কয়েকটা দিন, 30টা দিন, এই 30টা দিন হচ্ছে গুরুত্বপূর্ণ। এই 30টা দিন জাস্ট অ্যাডমিশন ওয়ারিসের সাথে লেগে থাকো, বাকিটা তুমি তোমার রেজাল্টের পরেই দেখতে পারবা। সো দেখো তোমার হচ্ছে কোনটি সক্রিয় ভর, একটা হচ্ছে মোলার ঘনমাত্রা, আর একটা কোনটা বলতো, মোলার ঘনমাত্রা হচ্ছে তরলের ক্ষেত্রে, আর হচ্ছে তোমার গ্যাসের ক্ষেত্রে কি বলতো আংশিক চাপ। এদেরকে কি বলা হয়, এই দুইটা জিনিস মাথায় রাখবা, ঠিক আছে। একটা হচ্ছে মোলার ঘনমাত্রা, আর একটা কি আংশিক চাপ। এই দুইটা হচ্ছে তোমার কি সক্রিয় ভর, ঠিক আছে। সক্রিয় ভর বলে কি হবে, একটা হচ্ছে মোলার ঘনমাত্রা, আর একটা কি বলতো আংশিক চাপ। তাহলে অ্যান্সার কোনটা হবে, এখানে তোমার আছে কোনটা, আংশিক চাপটা আছে। তাহলে মোলার ঘনমাত্রা যেহেতু নাই, তাহলে অ্যান্সার কোনটা হবে, অ্যান্সার হবে আংশিক চাপ। সক্রিয় ভর প্রকাশক গ্যাসের ক্ষেত্রে মেইনলি এটা ইউজ করা হয়। তারপরে বলা হয়েছে কি, এই যে একটা তোমাকে NaOH দ্রবণের পিএইচ মান তোমাকে আস্ক করা হয়েছে, বলো তো দেখি NaOH দ্রবণের পিএইচ মান কত। 4 নাম্বার কোশ্চেনের অ্যান্সার দাও। তারপরে 4 নাম্বার, এটা আমি আগে একবার করাইছিলাম, সো এটা পারা উচিত। 4 নাম্বার কোশ্চেনের অ্যান্সার দিয়ে দাও তো। 4 নাম্বার কোশ্চেনের অ্যান্সার এবার দাও। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ করা দিব ইনশাল্লাহ, থাকো একটু তোমরা হচ্ছে আর কিছুদিন ওয়েট করো, পেয়ে যাবা। 4 নাম্বার কোশ্চেনের অ্যান্সার দিয়ে দাও। 4 নাম্বার কোশ্চেনে কি বলা হয়েছে, যে এই যে তোমাকে একটা ঘনমাত্রা দেওয়া আছে, এই NaOH দ্রবণের পিএইচ মান কত, পিএইচ মানটা তোমাকে আস্ক করা হয়েছে। ফারজানা তাসনিম আমার কথাটাই বলে দিছে, তোমরা সবাই রিঅ্যাক্ট দিয়ে পাশে থাকো, এবং সবাই একটু পারলে শেয়ার করে দেবো এবং বন্ধুদেরকে মেনশন করে দিও আর কি। ওকে, সো আজকে আমার সেন্ট্রাল ভাইভা ছিল, সো তারপরও সবকিছু এক্সাম দিয়ে এসে তোমাদের জন্য ক্লাস নিচ্ছি ইনশাল্লাহ। কালকে থেকে আরো ভালো তোমরা হচ্ছে দেখতে পারবা। আরো আমরা আইকিউ সিরিজ শুরু করতেছি, অর্গানিক কেমিস্ট্রি সিরিজ শুরু করতেছি। সো তোমাদের সাপোর্ট লাগবে, সো সবাই আমাদেরকে চেষ্টা তোমাদের দিক থেকে সাপোর্ট করো। আমরা ইনশাল্লাহ আমাদের দিক দিয়ে বেস্ট একটা সাপোর্ট তোমরা পেয়ে যাবে আর কি, অ্যাডমিশনের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত এবং এর পরেও তোমরা আমাদের থেকে যতটুকু যা দরকার সবকিছু ইনশাল্লাহ পেয়ে যাবে। ওকে, আচ্ছা আচ্ছা, সো দেখি আমরা এটা একটু দেখি। 4 এর অ্যান্সার সি বলতেছে। আচ্ছা দেখি, দেখো কি দেওয়া আছে, m বাই
কত দেওয়া আছে 1000 m/1000। সো এটাকে তুমি এভাবে না লিখে এভাবে লিখবা যে 1/1000 লিখবা, ঠিক আছে 1/1000 লিখবা। তার মানে কত আসতেছে ইনটু m থাকলো 1/1000 মানে কত, এটা কত 10 টু দি পাওয়ার 3 না। সো এই 10 টু দি পাওয়ার 3 উপরে গেলে কি হয়ে যাবে 1000 মানে কত 10 টু দি পাওয়ার 3। সো উপরে গেলে কি হয়ে যাবে 10 টু দি পাওয়ার -3 হয়ে যাবে, ঠিক আছে 10 টু দি পাওয়ার -3 হয়ে যাবে। সো এটা তোমাকে এই ঘনমাত্রাটা দেওয়া আছে 10 টু দি পাওয়ার -3 মোলার ঘনমাত্রা তোমাকে দেওয়া আছে। এখন দেখো কাহিনী কি 10 টু দি পাওয়ার -3 মানে কি বলতো, দশমিকের পর কয়টা 01 হবে বলতো, দুইটা 01, ঠিক আছে দশমিকের পর হ্যাঁ দশমিকের পর কয়টা 01 হবে 10 টু দি পাওয়ার -3 মানে দশমিকের পর দুইটা 01 হইলো। এখন দেখো আমরা জানি কি যে একটা শর্টকাট তোমাদের দেখাইছিলাম, যদি দশমিকের পর 1 থাকে একেবারে শেষে, সেক্ষেত্রে দশমিকের পর যেই কয়টা সংখ্যা সেটাই কিন্তু তার কি হয় বলতো পিএইচটা হয়। সো দশমিকের পর কয়টা সংখ্যা আছে, একটা দুইটা তিনটা সংখ্যা আছে, তার মানে পিএইচ হবে কত 3 হবে, পিএইচ কত হবে 3 হবে। সো তুমি এটা দেখা দেখিতে পিএইচ কত জায়গায় দিবা 3 জায়গায় দিবা, আর ভুলটা এখানেই হবে, কারণ কি এখানে তোমাকে NaOH দেওয়া আছে, তার মানে তুমি এখান থেকে যেটা পাচ্ছ সেটা হচ্ছে পিএইচ না, সেটা কি পাচ্ছ POH, কি পাচ্ছ POH। সো তোমাকে যেটা করতে হবে POH তুমি পাইছো 3, তাহলে PH টা কত হবে 14 থেকে জাস্ট বিয়োগ দিতে হবে। সো 14 থেকে তুমি 3 বাদ দাও কত পাবা বলো তো 11 পাবা, তাহলে অ্যানসার কত হবে 11। সো অনেকেই কিন্তু কেউ কি এ দাও নাই, আচ্ছা যাক এই যে একজন কিন্তু এ বলছো, দুইজন বলছো, আচ্ছা এটা 3 এর বলছো, আচ্ছা ঠিক আছে যাক 4 কেউ ভুল করো নাই এটাই অনেক। আচ্ছা ঠিক আছে 5 নাম্বার কোশ্চেনের অ্যানসার দিয়ে দাও, যে এই যে তোমাকে বিভিন্ন ধরনের ইয়া দেওয়া আছে, এখানে হবে HClO4 হবে, এখানে 4টা মিসিং আছে, এখানে HClO4 হবে। সো বলো এবার অ্যানসার দাও তো সবাই। 5 নাম্বার কোশ্চেনটা, এই কোশ্চেনটা দেখবা যে মুখস্থ হয়ে যাওয়ার কথা, তোমার এত পরিমাণে আশা আসছে তুমি যখন কোশ্চেনগুলো সলভ করবা, ঠিক আছে না আজকে ক্লাস নাই, আজকে আবার ক্লাস কিভাবে নিবে, আজকে ক্লাস নিতে গেলে 1টা বেজে যাবে, কালকে থেকে শুরু হবে আবার পেইড ব্যাচের ক্লাস। ওকে অর্গানিকও শুরু হবে, হ্যাঁ অর্গানিক ক্লাস শুরু হবে এই মাসের মধ্যেই, অর্গানিক শুরু হবে, সমস্যা নেই। ওকে তোমরা জাস্ট ওয়েট করো। এখন অর্গানিক এবং আইকিউ নিয়ে তোমাদের অনেকেরই ভয়, আর কোনো চ্যাপ্টার নিয়ে না, অর্গানিক কেমিস্ট্রি ক্ষেত্রে অর্গানিক, আর হচ্ছে ইয়ার ক্ষেত্রে টোটালের ক্ষেত্রে আইকিউটা নিয়ে তোমাদের ভয় আছে, এটা আমি জানি। সো এটা নিয়ে প্যারা নিও না, ওকে আচ্ছা সবাই পরে ডি নাম্বার তোমার হচ্ছে 5 নাম্বার কোশ্চেন আনসার দিয়ে দাও। 5 এর আনসার কোনটা হবে এই কোশ্চেনে তোমাদের আনসার দিতে হবে, কারণ এই কোশ্চেনটা হচ্ছে প্রত্যেকটা ভার্সিটিতে আসতেছে। 5 এর সি বলতেছো, 5 এর সি বলতেছো, মাহিদ আলম বলছো 5 এর ডি। আচ্ছা সো আমরা বলো দ্রুত বলো দ্রুত, 5 এর সি হবে নাকি 5 এর ডি হবে, দেখি 5 এর সি আর ডি এর মধ্যে মেইনলি পার্থক্য কোথায় আছে, লাস্টের দিকে পার্থক্য দেখো, HClO4 আর HbRO4 এই দুইটারই সেম আছে, জাস্ট লাস্টের এই দুইটা পার্থক্য হইছে, একটাই হচ্ছে H3PO3 বেশি আর একটাই HNO3 বেশি। সো আমাকে এখন দেখতে হবে ভাই আসলে কোনটা বেশি হয়, ঠিক আছে H3PO3 বেশি নাকি HNO3 বেশি, এটা আমাকে দেখতে হবে তাই না। হ্যাঁ ওকে আচ্ছা সো দেখি আমরা একটু কেন্দ্রীয় পরমাণু জারণমানটা বের করি। সো HNO3 এর ক্ষেত্রে দেখি কত আসে, HNO3 এর ক্ষেত্রে আমাদের নাইট্রোজেনের কত আসতেছে 3 দুগুণা 6, 6 থেকে 1 গেল কত থাকলো +5 থাকলো আর কি, তাই না, মানে -6 থেকে +1 গেলে কত থাকে -6, ওই পাশে মানে -5, ওই পাশে গেলে কি হয়ে যায় +5 হয়ে যায়। HNO3 এবার H3PO3 টা বের করি। সো দেখো H3PO3 সো 3 দুগুণা 6, 6 থেকে তোমার কি গেল 3 বাদ গেল, তাহলে কত থাকতেছে 6 থেকে 3 বাদ গেলে কত থাকতেছে তোমার হচ্ছে +3 থাকতেছে, তাই না। সো +3 যদি থাকে তাহলে এইটা কত, তাহলে বেশি কে HNO3 বেশি নাকি H3PO3 বেশি, HNO3 অবশ্যই বেশি হলো, তাহলে অ্যানসার কোনটা হবে, অ্যানসার হবে ডি নাম্বারটা। তাহলে অ্যানসার কোনটা হবে ডি হবে, ঠিক আছে যারা সি অ্যানসার দিছো ভুল হবে, মানে ভুল অ্যানসার দিছো, এখানে কিন্তু তোমার HPO3 না, এখানে হচ্ছে HPO3 না, এখানে কি HNO3, ঠিক আছে H3PO3 আর HNO3, ঠিক আছে অনেক সময় তোমরা ওই ফসফরাসের চিন্তা করো ওইভাবে হয়তো ক্যান্সার দিছো যে নাইট্রোজেন ফসফরাস এইভাবে চিন্তা করে অ্যানসার দিছো, না ওইভাবে না। ওকে তাহলে অ্যানসার কোনটা হবে তোমাকে ক্যালকুলেশন করে করে বের করতে হবে। আর HClO4 তো আমরা বেশি সবাই জানি, কারণ 4 দুগুণা 8, 8 থেকে 1 গেলে কত থাকে +7 থাকে আর কি, ঠিক আছে HbRও কত ওইভাবেই +7 আসবে, দেখবা 4 দুগুণা 8, 1 বাদ গেলে কত থাকে +7 থাকে। বাট ক্লোরিন কি ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, ঠিক আছে ব্রোমিনের থেকে ছোট, সো যখন তোমার সেম নাম্বার হয়ে যায়, সেম তোমার হচ্ছে অক্সিডেশন নাম্বার হয়ে যায়, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, যে যার আকার ছোট সে কি হবে বেশি তীব্র হবে। সো ক্লোরিন যেহেতু বেশি ছোট এই জন্য ক্লোরিন বড় হবে। তো HCl আর HBr এর মধ্যে পার্থক্য বুঝলাম। এরপর এখানে কত আসলো
কত আসলো HNO3 +5 আসলো, আর H3PO3 তো +3 আসছে। সো দেখো এই ক্যালকুলেশনটা আমার মিলে গেছে। সো এটা কি সবাই ক্লিয়ার হয়েছে? যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে সবাই একটু কমেন্ট করবা ক্লিয়ার, তাহলে আমি আরেকবার বুঝাই দিব। এরপর আসি 6 নাম্বার, Fe2O3 এর অম্লত্ব কত? Fe2O3 অম্লত্ব আর Al2O3 টাও আসে মাঝে মধ্যে, ঠিক আছে, দুইটাই সেমই। সো বলো Fe2O3 আর Al2O3 টা বলে ফেলো। বলে ফেলো দ্রুত। বলো বলো বলো, 6 এর অ্যান্সার এ, 6 এর এ। আচ্ছা ওকে। ছয়ের এ বলতেছো সবাই, আচ্ছা ক্লিয়ার। বায়ো কি ফুল সিলেবাস পড়া লাগবে? না, শর্ট সিলেবাস পড়ো আপাতত, কারণ ফুল সিলেবাস হয় নাই লাস্ট 2-3 বছর ধরে। শর্ট সিলেবাস থেকে হয়েছে, ফুল সিলেবাস থেকে জাস্ট 2-3টা কোশ্চেন আসে। সো ওইটার জন্য আহামরি, ওটা এমনিও আসতো, ঠিক আছে। সো আহামরি ওটা খুব একটা কঠিন হবে না। সো শর্ট সিলেবাসটাই পড়ো, 2-3 মার্কসের জন্য। তুমি এখন ফুল সিলেবাস পড়তে গেলে শর্ট সিলেবাসের প্রিপারেশনটাই খারাপ হয়ে যাবে। সো তোমার যদি শর্ট সিলেবাসের প্রিপারেশনটা হয়ে যায়, দেন তুমি ফুল সিলেবাসটা পড়তে পারো আর কি, ওকে। আচ্ছা, সো সবাই এটার অ্যান্সার দিচ্ছ। 6 এর এ, 6 এর এ, 6 এর এই অ্যান্সার দিচ্ছ যেহেতু, তাহলে আমরা দেখি 6 নাম্বার। সো এটা মনে রাখবা ভাইয়া, 3 আর 2 গুণ করে দিবা, ঠিক আছে। 3 দুগুণে কত আসবে? 6 আসবে, এভাবে গুণ করে দিবে, এভাবে মনে রাখবা। সো Fe2O3 ক্ষেত্রেও সেম, 3 আর 2 গুণ করে দিবা, কত পাবা? 6 পাবা, সহজ জিনিস। এরপর দেখো ভর ক্রিয়ার সূত্র কে আবিষ্কার করেন? একটু আগে দেখলাম যে ভর ক্রিয়া সূত্র আমাদের কে আবিষ্কার করেন, এটা দেখলাম ভর ক্রিয়া হিসেবে কে কে, তো সক্রিয় ভর কে কে, সক্রিয় ভর প্রকাশক কে কে, এটা দেখছিলাম। এখন বলা হয়েছে যে ভর ক্রিয়া সূত্রটা কে আবিষ্কার করছে? গুলবার্গ ও ওয়েজ, হেন্ডারসন ও সোরেনসন, তারপর কি দিছে? মোসলে আর ওয়েজ, লাশাতালি আর গুলবার্গ। বলো তো কে দিছে এটা? এটার অ্যান্সার কোনটা হবে? এরপর সবাই হচ্ছে আমাকে 7 নাম্বার কোশ্চেন অ্যান্সার দিয়ে দাও। 7 নাম্বার কোশ্চেন অ্যান্সার দিয়ে দাও। এটা তোমাদের খুবই মানে কমন একটা নাম আর কি, ঠিক আছে, এটা খুবই কমন একটা নাম। 7 এর এ, 7 এর বি বলছো দিলাদেব। হ্যাঁ, আমি লাইভ থেকে কেটে গেছিলাম, ওটা মেবি তোমার নেটের সমস্যা। আচ্ছা, 7 এর বি বলতেছো। আচ্ছা, 7 এর বি আসতেছে, ওকে। ভরক্রিয়া সূত্র কে দিছে? আচ্ছা দেখি, বলো 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 দ্রুত দ্রুত, 7 এর অ্যান্সার দাও, 7 এর অ্যান্সার দাও। 7 এর এ, 7 এর বি। এই যে একজন বি কমেন্ট করা করে শুরু করলে কি সবাই বি কমেন্ট করো? সঠিক অ্যান্সারটা কমেন্ট করবা, তুমি তোমার মতো অ্যান্সারটা কমেন্ট করবা আর কি, ঠিক আছে। তোমার কাছে যেটা কারেক্ট মনে হয়েছে ওইটাই অ্যান্সার দিবা, ওকে। 7 এর বি, 7 এর বি। না না, 7 এর বি কোথায় পাইছো তোমরা? আমি এটাই বুঝতেছি না। ভরক্রিয়া সূত্র তো দিছে হেন্ডারসন আর হ্যাসেলবার্গ, এটা কি দিছে নাকি? গুলবার্গ আর ওয়েজ দিছে, ঠিক আছে। ভরক্রিয়া সূত্র কে দিছে? গুলবার্গ ও ওয়েজ, ঠিক আছে। গুলবার্গ ও ওয়েজ দিছে হচ্ছে ভরক্রিয়া সূত্র, ঠিক আছে। 7 এর অ্যান্সার এ হবে, গুলবার্গ ও ওয়েজ। গুলবার্গ ওয়েজ বই পড়তে হবে। গুলবার্গ ওয়েজ হচ্ছে কি করছে? ভরক্রিয়া সূত্র আবিষ্কার করছে, নট হেন্ডারসন ও সোরেনসন, ঠিক আছে। এই নাম কই পাইছো? সোরেনসনের নাম তো আমি দেখি নাই। সো ভরক্রিয়া সূত্র কে দিছে? গুলবার্গ আর ওয়েজ, ঠিক আছে, গুলবার্গ ও ওয়েজ, ওকে। এ হবে, এ হবে, বি না, ওকে, এ। হ্যাঁ নওশিন হোসেন, আমি ঠিক বলছি ভাই, হ্যাঁ তুমি ঠিক বলছো, ঠিক আছে, কারেক্ট অ্যান্সার 5। সাবিয়ার রহমান 5 এর অ্যান্সার দিচ্ছ কেন? এখন তো 7-এ আছি আমরা, অথবা টাইপিং মিস্টেক, নাহলে তুমি হচ্ছে নেট থেকে অনেক পিছায় আছো। আচ্ছা, কোন বিক্রিয়ায় কেপি গ্রেটার দেন কেসি? বলো তো কেপি, এই অধ্যায়ে কেপি গ্রেটার দেন কোনটাই কেসি, কেপি কখন কেসি সমান, বা কোন সমীকরণটা ঠিক, এই রিলেটেড কোশ্চেন গুলো দেখবা আসেই। সো আমাকে এইটা খুব ভালো মতো জানতে হবে। 8 নাম্বার কোশ্চেন আনসার দিয়ে দাও তো, যে কোন বিক্রিয়ায় কেপি গ্রেটার দেন কেসি। সবাই 8 নাম্বার কোশ্চেন আনসার দ্রুত দিয়ে দাও। 8 8 এর আনসার দিয়ে দাও। 7 এর আনসার এ, হ্যাঁ গুলবাহার, ঠিক আছে। ওই যে গুলবাহার নাম তো শুনছো, কিছুদিন আগে গান বেরিয়েছিল আর কি, ওইটা দিয়ে মনে রাখবা গুলবাহার। আরেকটা কি বলতো? ভাগ এ, ঠিক আছে, গুলবার্গ ওয়েজ, ঠিক আছে, ওয়েজ ওয়েজ ওয়েজ, গুলবার্গ আর ওয়েজ, ঠিক আছে, গুলবার্গ আর ওয়েজ, এই নামটা মনে রাখবা, ঠিক আছে। আচ্ছা, এরপর সবাই কোশ্চেন আনসার দ্রুত দিয়ে দাও। 8 এর ডি, 8 এর ডি, ওকে। 8 এর ডি, আচ্ছা দেখি
দেখো বলছে কেপি গ্রেটার দেন কেসি, সো আমরা কি জানি কেপি ইকুয়াল টু কেসি আর টি টু দি পাওয়ার ডেল এন। সো এত কি টাইম আমাদের আছে যে এগুলো আমরা এখন খুঁজে খুঁজে বাইর করব, এত ক্যালকুলেশন করতে আমার টাইম নাই। সো তোমাকে আমি একটা শর্টকাট বলে দিব, যেই শর্টকাটের সাহায্যে তুমি খুব সহজেই পেরে যাবা। ওকে, তোমরা আগে অ্যান্সার দাও তো দেখি। এখানে আমি একটা খুব সুন্দর একটা শর্টকাট দিয়ে দিব, ঠিক আছে? হুম, আচ্ছা আচ্ছা দেখো, সো এক্ষেত্রে তোমাকে যেটা মনে রাখতে হবে, তুমি তো ডেলেনটা হিসাব করবাই, ঠিক আছে? সো ভাই একটা জিনিস মনে রাখবা, যখন ডেলেন এর মান, ঠিক আছে, ডেলেন এর মান যখন ভাইয়া কি আসবে, তোমাকে আমি শর্টকাটটা শিখাই দিই, মনে রাখবে এখন থেকে। দেখো ডেলেন এর মান যখন ভাইয়া পজিটিভ হবে, তখন কেপি গ্রেটার দেন হবে কেসি থেকে। সো এটা কি মুখস্থ করার বিষয়? এটা মুখস্থ করার বিষয় না। দেখো ডেলেন কি হচ্ছে, পজিটিভ হচ্ছে, পজিটিভে পি আছে, কেপিতেও কি আছে, পি আছে, তাহলে কেপি কখন বড় হবে, যখন ডেলেন কি হবে, পজিটিভ হবে। সো তোমার কাজ কি হবে, বারবার সমীকরণে না বসায় তুমি যেটা করবা, যে ডেলেন এর মানটা হিসাব করবা, যেইটা তুমি পজিটিভ পাবা সেটাই কি বড় হবে, কেপি বড় হবে। তোমাকে কেপি বড় করতে বলছে। আর ডেলেন এর মান যখন তুমি ক্যালকুলেশন করে নেগেটিভ পাবা, তখন উল্টাটা কেসি বড় হবে। সো আসি এবার দেখো আমরা কেপিটা মানে ডেলেন এর মানটা হিসাব করলে আমরা বলে ফেলতে পারতেছি যে কেপি বড় নাকি কেসি বড়। সো দেখো এক নাম্বার কোশ্চেনে কে বড় আসতেছে, দেখো তো ডেলেন কি আসতেছে 2, আর এই পাশে কত আসতেছে 4 আসতেছে, তার মানে কিন্তু ডেলেনের মান নেগেটিভ আসতেছে, বুঝতেই পারতেছি 2 - 4 বাদ, তাহলে এ বাদ। বি তে আসি, দেখো 2 - 3, তার মানে এটাও কিন্তু বাদ। ওকে, সি নাম্বারে আসি, 2 - 2 0, এটাও বাদ। আমাকে খুঁজতে হবে পজিটিভ। দেখো 2 মানে এ পাশে 1 এ পাশে 1, 2 - 1 মানে কত, 1 আসতেছে, পজিটিভ আসছে, তার মানে এইটা কি হবে বলো তো, 8 এর आंसर ডি হবে। সো সবাই আমার সাথে সাথে কমেন্ট করো পি পি, মানে কি কেপি তে পি আছে, পজিটিভেও পি আছে, ঠিক আছে? তার মানে কেপি সব সময় কি হবে, পজিটিভ হবে, ঠিক আছে? কেপি সব সময় কি হবে, পজিটিভ। সবাই আমার সাথে সাথে কমেন্ট করো পি পি, কেপি পজিটিভ, ঠিক আছে? কেপি কি হবে, পজিটিভ হবে। ওকে, আচ্ছা 9 নাম্বার, আন্তর্জাতিকভাবে স্বীকৃত সবুজ রসায়নের মূলনীতি কয়টা? বলো সবুজ রসায়নের মূলনীতি কয়টা? এরপরে সবাই কমেন্ট করো সবুজ রসায়নের মূলনীতি কয়টা? ওকে, নয়েসি নয়েসি, আচ্ছা পিপি কমেন্ট করছো। আচ্ছা এরপরে আসি, সবাই সবুজ রসায়নের মূলনীতি কয়টা? আন্তর্জাতিকভাবে স্বীকৃত সবুজ রসায়নের মূলনীতি কয়টা বলো তো? আন্তর্জাতিকভাবে স্বীকৃত সবুজ রসায়নের মূলনীতি বা গ্রিন কেমিস্ট্রির মূলনীতি কয়টা? বলো গ্রিন কেমিস্ট্রির মূলনীতি কয়টা? আচ্ছা ওকে, আচ্ছা সো ভাইয়া মনে রাখবা গ্রিন কেমিস্ট্রির মূলনীতি কয়টা ভাইয়া? 12টা, ঠিক আছে? এই সংখ্যাটা মনে রাখবা, 10টা না কিন্তু, অনেকে আবার 10 দেখে রাউন্ড ফিগার লাগাই দিবা। সো না, গ্রিন কেমিস্ট্রির মূলনীতি কয়টা? 12টা, ঠিক আছে? গ্রিন কেমিস্ট্রির মূলনীতি কয়টা? 12টা, ঠিক আছে? গ্রিন 12, ঠিক আছে? গ্রিন 12 মনে রাখবা। তুমি একটা বাড়ি বানাইছো, যেটার কালার কি ছিল বলো তো? গ্রিন কালার, ঠিক আছে? সো গ্রিন কালার বা সবুজ কালার, ঠিক আছে? তুমি একটা বাড়ি বানাইছো, বাড়ি, আচ্ছা বাড়ি এভাবে না, মনে করো একটা বাড়ি বানাইছো, বাড়ির কালার কি ছিল, এই যে আমি কিন্তু গ্রিন কালারে রাখতেছি, তাই না? এই যে বাড়ি, ঠিক আছে? বাড়ির কালার কি ছিল বলতো? গ্রিন কালার ছিল। সো বাড়ি দিয়ে মনে রাখবা কি 12, ঠিক আছে? বাড়ি দিয়ে 12, ঠিক আছে? বাড়ি 12, যদি ভুলে যাও ইনকেস, ঠিক আছে? বাড়ি মানে কত, দেখো 12 সাথে মিল আছে, ঠিক আছে? তাহলে গ্রিন কেমিস্ট্রি নীতি কয়টা? 12টা। গ্রিন কেমিস্ট্রি নীতি কয়টা? 12টা, ঠিক আছে? মনে রাখো যাতে থাকে, এই জন্য। সো এরপর আসি, কোন অক্সাইডটি সবচেয়ে বেশি অম্লধর্মী হবে বলতো? কোন অক্সাইডটি সবচেয়ে বেশি অম্লধর্মী হবে? কোন অক্সাইডটি সবচেয়ে বেশি অম্লধর্মী বলো সবাই হচ্ছে। এরপরে 10 নম্বর কোশ্চেনের आंसर দিয়ে দাও, কোন অক্সাইডটি সবচেয়ে বেশি অম্লধর্মী? কি কি আছে? কার্বন ডাই তোমার হচ্ছে কি কি আছে? SO2 SO3 আছে, Cl2O7 আছে, সিলিকন অক্সাইড আছে, ফসফরাস আছে। সো বলছে কোনটা সবচেয়ে বেশি অম্লধর্মী, কোন অক্সাইডটি, ঠিক আছে? বলো বলো কোনটা? উম, উম, উম। 10-এর বি, 10-এর বি। আচ্ছা বাকিরাও জানাও। আচ্ছা দেখো, সো ভাই আমরা জানি কি বাম থেকে ডানে গেলে আমাদের কি হয়, আধা বিক্ষেপটা সবাই কমেন্ট করো।
আধা বিক্ষেপ, ঠিক আছে, আধা বিক্ষেপ, ঠিক আছে। বাম থেকে ডানে গেলে আমরা যে ফর্মুলাটা মনে রাখবো সেটা কি বলতো, আধা বিক্ষেপ, আধা বিক্ষেপ। সবাই আমার সাথে সাথে কমেন্ট করে ফেলো। সো এটা কাহিনীটা কি, বাম থেকে ডানে গেলে আধা বিক্ষেপ হচ্ছে কি পায় বলতো, হ্রাস পায়, এবং ওপর থেকে নিচে গেলে আধা বিক্ষেপ কি পায় বলতো, বৃদ্ধি পায়। সো এটা আমরা আধা বিক্ষেপের সাহায্যে খুব সহজেই মনে রাখতে পারি। সো আধা বিক্ষেপে কি হলো, আকার, ধাতব ধর্ম, বিজারণ ক্ষমতার ক্ষারকীয় ধর্ম, এগুলা বাম থেকে ডানে গেলে কি হয়, হ্রাস পায়। বাম থেকে ডানে গেলে আধা বিক্ষেপ হ্রাস পায়, তার মানে ক্ষারকীয় ধর্ম হ্রাস পায়। তাহলে ভাইয়া উল্টাটা, তাহলে তোমাকে এখানে বলছে অম্লধর্মী, তাহলে অম্লীয় ধর্ম কি হয় বলতো, বাম থেকে ডানে গেলে বৃদ্ধি পায়। তাহলে অম্লীয় ধর্ম বাম থেকে ডানে গেলে কি হবে বলতো, বৃদ্ধি পাবে। বাম থেকে ডানে গেলে কি হবে, বৃদ্ধি পাবে। তো তুমি যদি একটু এটার দিকে লক্ষ্য করো, এদের মধ্যে সবগুলোর মধ্যে কি সম্পর্ক বলতো, তোমার হচ্ছে পর্যায় সম্পর্ক। দেখো তুমি যদি দেখো ফার্স্টে কি আছে, এই যে ফসফরাস, ফসফরাসের পর কে থাকে বলতো, তোমার হচ্ছে সালফার, ঠিক আছে। ফসফরাসের আগে কি আছে, সিলিকন, তাই না। তাহলে সিলিকন, ফসফরাস, সালফার, তারপরে কে বলতো, ক্লোরিন। তো এদের মধ্যে সবচেয়ে ডানে কি আছে, ক্লোরিনটা আছে। সবচেয়ে ডানে কি আছে, ক্লোরিনটা আছে। তাহলে সবচেয়ে বেশি অম্লধর্মী কি হবে, ক্লোরিনটা হবে, ঠিক আছে। তাহলে কোনটা হবে, Cl2O7টা হবে। আধা বিক্ষেপ, ওকে। তাহলে আধা বিক্ষেপ দিয়ে কিন্তু আমরা খুব সহজে কোনটা বেশি অম্লধর্মী, কোনটা বেশি ক্ষারধর্মী, এই ধর্মগুলো কিন্তু খুব সহজে বের করতে পারবো। সো এটা আমি এখন বলে দিচ্ছি, তুমি মাথা দিয়ে বের হয়ে যাবে। তোমার যেটা করতে হবে, বেশি বেশি প্র্যাকটিস করে, ওই যে তোমার যে কাছে গাইড আছে এটা থেকে বারবার কোনটা বেশি অম্লধর্মী, কোনটা বেশি ক্ষারধর্মী, এই রিলেটেড জিনিসপাতিগুলো বেশি বেশি প্র্যাকটিস করলে তখন এটা পেরে যাবে আর কি, ওকে। আচ্ছা, সো এইটা আশা করি ক্লিয়ার, দর্শন আনসার বি হবে। এরপর আসি 11 নম্বর, একটি নমুনা HCl দ্রবণের পিএইচ দেওয়া আছে 3, দ্রবণের ঘনমাত্রা কত, ঠিক আছে। দ্রবণের ঘনমাত্রা তোমাকে আজ করা হয়েছে। সো বলো তো দেখি এর পরেরটা। আচ্ছা, সো এরপরে কি বলা হয়েছে, একটি নমুনা দ্রবণে, আচ্ছা। আর দেখো শেষ সময় তোমাদের একটা ভালো রিভিশনের জন্য আমাদের এই 30 ডেজ এর জন্য আমাদের JUAND হচ্ছে তোমাদের জন্য আইসিইউ ব্যাচ আসতেছে। সো এই আইসিইউ ব্যাচটা কিন্তু বলা যায় যে একেবারে শেষ সময় একটা গোছানো প্রস্তুতির জন্য আর কি তোমাদের জন্য একটা বেস্ট অপশন JUAND আইসিইউ ব্যাচ। সো যারা যারা ভর্তি হতে চাও আমাদের দ্রুত অ্যাডমিশন ওয়েস পেজে মেসেজ দাও, কারণ এই শেষ সময় 30 দিন তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। 30টা দিনও যদি তুমি ভালো মতো পড়তে পারো এবং একটা ভালো গাইডলাইন ফলো করো, অবশ্যই সম্ভব। সো এই 30 ডেজ এর জন্য তোমাদের জন্য নতুন ভাবে সাজানো হচ্ছে। আর যারা অলরেডি পেইড ব্যাচে ভর্তি আছো, তোমাদের নতুন করে কেনা লাগবে না, বাট যারা এখন থেকে শুরু করতে চাও, এখন থেকে শুরু করলেও কিন্তু অনেক ভালো করা পসিবল আর কি, ওকে। আইসিইউ ব্যাচ, JUAND আইসিইউ ব্যাচ, ওকে। আচ্ছা আসি, একটি নমুনা HCl দ্রবণের পিএইচ দেওয়া আছে 3, দ্রবণের ঘনমাত্রা জানতে চাওয়া হয়েছে, ঠিক আছে। পিএইচ এর মান 3 দেওয়া আছে, সো ঘনমাত্রা জানতে চাওয়া হয়েছে। সো বলো তো দেখি অ্যানসার কত হবে। অ্যানসার আসে নাই, পিএইচ এর মান 3, ঘনমাত্রা কত হবে। সবাই 11 নম্বর কোশ্চেনের অ্যানসার দিয়ে দাও, 11। আচ্ছা দেখো, পিএইচ এর মান 3 কখন হয় আমরা কি জানি, পিএইচ এর মান কখন 3 হয়, যে পয়েন্টের পর যদি ভাই 3টা 0 মানে 2টা 0 1 থাকে, তখন সেটাকে আমরা কি বলি, 1টা 2টা 3টা, যেহেতু 0 মানে দশমিকের পর যেহেতু 3টা সংখ্যা আছে, তখন সেটাকে আমরা কি বলি, পিএইচ 3 বলি না। আমরা তো এই শর্টকাটে শিখছিলাম যে দশমিকের পর যেই কয়টা সংখ্যা থাকে সেটাকে সেটা কি হয় বলতো, পিএইচ হয়। সেখানে দশমিকের পর 3টা সংখ্যা আছে, 3টা সংখ্যা, তাই জন্য আমরা পিএইচ কত বলবো, এটা 3 বলবো। সো এটা কি বলতো, এর ঘনমাত্রা। তাহলে ঘনমাত্রা আমরা কত পেলাম, 0.001, 0.001। এখন এটাকে যদি ভাইয়া তোমার হচ্ছে পাওয়ার আকারে লিখতে হয়, তাহলে কত আসবে বলতো, 1 × 10 টু দি পাওয়ার, দশমিকের পর কয়টা সংখ্যা, 3টা সংখ্যা, তাহলে 1 × 10 টু দি পাওয়ার -3, 1 × 10 টু দি পাওয়ার -3। সো সেক্ষেত্রে তোমাকে যেটা মাথায় রাখতে হবে, খুবই শর্টকাট বলে দিই, যে পিএইচ কত বলছে, 3 বলছে, তোমার জাস্ট কাজ কি হবে, লগে মানে তোমার হচ্ছে পাওয়ার 10 টু দি পাওয়ার ওইটা জাস্ট করে দেওয়া, ঠিক আছে, 10 টু দি পাওয়ার। তাহলে ফর্মুলাটা কি মনে রাখবা, 10 টু দি পাওয়ার -PH, এটা হচ্ছে শর্টকাট, ঠিক আছে। তোমাকে যেই পিএইচটা আস করা হবে এরকমের ক্ষেত্রে তুমি জাস্ট কি করে দিবা, 10 টু দি পাওয়ার ওইটা করে দিবা। এখানে কত বলছে, পিএইচ 3 বলছে, ওকে। সো তুমি জাস্ট কি করে দিবা, 10 টু দি পাওয়ার ওইটা করে দিবা। তো 10 টু দি পাওয়ার ওইটা করে দিছো, দেখো কত আসছে, মাইনাস ওইটা করে দিবা, -3 আসবে। তাহলে অ্যানসার কোনটা হবে, অ্যানসার হবে বি নাম্বারটা, ওকে। তাহলে অ্যানসার কিন্তু বি, হ্যাঁ। আচ্ছা এরপর আসি 12 নাম্বার, del n = -1, বলো এটা দেখি। 12 নাম্বার কোশ্চেন আনসার দাও।
আইসিইউ ব্যাচে ভর্তি মারা যেতে যাই, আইসিইউ ব্যাচে তো কেউ মারা যায় না। আইসিইউ ব্যাচ তুমি যে এখন মরা মরা অবস্থায় আছো, তোমাকে আরো বাঁচানোর জন্য আমরা ট্রাই করবো আর কি, বুঝছো? তোমাকে হচ্ছে এই শেষ সময় আইসিইউ তোমার হচ্ছে ব্যাচের কাজ হবে যে তোমাকে কিভাবে আবার জীবন ফেরত দেওয়া যায় বা তোমাকে একটা নতুন জীবন দেওয়া যায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের জীবন, সেটার জন্য আমরা ট্রাই করবো আর কি। ওকে, আচ্ছা কোর্স ফি কত? তুমি আমাদের কোর্স ফি বা কোর্সের ফিচার সব ডিটেলস অ্যাডমিশন ওয়ারিস পেজে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পেয়ে যাবা। ওকে, আচ্ছা আসি এবারে 12 নাম্বার কোশ্চেনটা বলা হয়েছে কোন বিক্রিয়া ডেলেনেমান -1। সো ডেলেনেমান কেমনে বের করে? উৎপাদের বিক্রিয়ক মাইনাস তোমার হচ্ছে উৎপাদের বিক্রিয়ক বলি কেন, উৎপাদের মোল সংখ্যা মাইনাস বিক্রিয়কের মোল সংখ্যা। সো তোমাকে এখানে উৎপাদের মোল সংখ্যা থেকে মাইনাস বিক্রিয়কের মোল সংখ্যা করো, দেখো এখানে কত আসে 2 - 1, তার মানে কত আসছে? এটা পজিটিভ আসতেছে। তোমাকে দেখতে হবে কোথায় নেগেটিভ আছে। 2 - 2 মানে এই পাশে 2 এর পাশে 1 আর 1 মিলে 2, আমি দ্রুত করতেছি। সো সেক্ষেত্রে কিন্তু 0 আসতেছে। 2 - 4 এখানে কত আসতেছে? -2 আসতেছে, ঠিক আছে? সো এটাও হবে না, তোমাকে বলছে -1, তো তোমাকে শুধু মাইনাস আসলেই হবে না, -2 মানে -1 আসতেছে নাকি এটা দেখতে হবে। সো 2 মাইনাস কত? 3, 2 - 3 তার মানে কত আসতেছে? -1 আসতেছে। তার মানে অ্যানসার কোনটা হবে? অ্যানসার হবে ডি নাম্বারটা। 12 নাম্বার কোশ্চেন শেষ। আমরা অনেকগুলো কোশ্চেন সলভ করব, দ্রুত আগাবো। সবচেয়ে দুর্বল ক্ষারক কোনটা বলো? এটা দেখি বলতে হবে। আধা বিক্ষেপ শিখাইছি না, আধা বিক্ষেপ ইউজ করে বলবা সবচেয়ে দুর্বল ক্ষারক কোনটা বলো। সবচেয়ে দুর্বল ক্ষারক কোনটা বলো? সবচেয়ে দুর্বল ক্ষারক কোনটা বলো দেখি, সবচেয়ে দুর্বল ক্ষারক কোনটা? সবচেয়ে দুর্বল ক্ষারক কোনটা বলো তো দেখি, সবচেয়ে দুর্বল ক্ষারক কোনটা? ওকে 12D। আচ্ছা দুর্বল ক্ষারক 13 নম্বর কোশ্চেন আনসার দেখি। 13 নম্বর কোশ্চেন আমি ওদের শিখিয়ে দিব ভাই। এটা ডি হবে শিওর থাকেন। আচ্ছা কোনটা ডি হবে? নাম দাগ নাম্বার বলে বেটার হইতো। বলো 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 দ্রুত। এটা কিন্তু আধা বিক্ষেপ দিয়ে ইউজ করবে, আধা বিক্ষেপ ইউজ করলে খুব ভালো মতো পেরে যাবে আর কি। ওকে, এই জন্য তোমাদেরকে আমি বলতেছি আধা বিক্ষেপ ইউজ করলেই পেয়ে যাওয়ার কথা। আচ্ছা 13B 13B। আচ্ছা 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 দেখো আমরা জানি যে ওপর থেকে নিচে গেলে, আচ্ছা আমি লিখি ঠিক আছে, ওপর থেকে নিচে গেলে আমাদের আধা বিক্ষেপ কি হয়? ওপর থেকে নিচে গেলে আমাদের আধা বিক্ষেপ কি বলছিলাম? বাড়ে, তাই না? আধা বিক্ষেপ কি হয়? বাড়ে। উপর থেকে নিচে গেলে আধা বিক্ষেপ কি হয়? বাড়ে, এবং বাম থেকে ডানে গেলে আধা বিক্ষেপ কমে। সো সেটা ইউজ করবা। বিক্ষেপের ক্ষীয়তা ছিল কি? ক্ষারকীয় ধর্ম। সো উপর থেকে নিচে গেলে আমার ক্ষারকীয় ধর্ম বাড়তেছে। সো উপরে যে আছে তার ক্ষারকীয় ধর্ম কি? সবচেয়ে কম হবে। সো এখানে দেখো ওই সবগুলাতেই সেম দেওয়া আছে, জাস্ট আমাকে ক্যাটাগরির দিকে লক্ষ্য রাখতে হবে। সো আমি গ্রুপ ভিত্তিক সম্পর্কে এসে দেখো সবাই কিন্তু 1 নাম্বার গ্রুপের মৌল। লিনা কে রুবি, ঠিক আছে? লিনা কে রুবি সাইজ করে কোথায়? ফ্রান্সে। সো লি না কে রুবি সাইজ করে ফ্রান্সে। সবগুলাই আছে, রুবিডিয়াম নাই খালি, ঠিক আছে? রুবিডিয়াম আমি বাদ দিয়ে দিই। ওকে, সো এবার দেখো উপর থেকে নিচে গেলে আমার ক্ষারকীয় ধর্ম কি হচ্ছে? বাড়তেছে। সো বলছে কোনটা দুর্বল? সো দুর্বল কি আছে? লিথিয়াম অক্সাইড, লিথিয়াম হাইড্রোক্সাইড। তাহলে কোনটা হবে অ্যানসার? অ্যানসার হবে সি নাম্বারটা। তোমরা কি অ্যানসার দিচ্ছ সবাই? বি। বি অ্যানসার দিচ্ছ কেন? বি অ্যানসার কেন হবে বলো? মুখস্থ না তো ভাই, এগুলো তো মনে করো করে বের করতে হবে। আমি তো তোমাদেরকে শিখাই দিলাম, এটা কেন ভুল করবো বলো? এই যে আধা বিক্ষেপ আমি শিখাই দিলাম যে ক্ষারকীয় ধর্ম কি হয়? উপর থেকে নিচে গেলে বাড়ে। তাহলে কার কমে? তোমরা কি বলছো নাকি ক্ষারকীয় ধর্ম বাড়ে? বলছে বলছে কোনটা সবচেয়ে দুর্বল ক্ষারক? দুর্বল উপর থেকে নিচে গেলে তো বাড়তেছে, তাহলে দুর্বল কে? উপরে যে আছে সবচেয়ে, তাহলে কোনটা হবে অ্যান্সার বলো? সি হবে। অ্যান্সার কোনটা হবে? সি হবে, অ্যান্সার সি হবে। ওকে, আচ্ছা ভুল করলা মার্কস মাইনাস আর কি, ঠিক আছে? এগুলো কিন্তু অন্যরা ভুল করবে না, এইটাই কিন্তু ডিফারেন্স ক্রিয়েট করে দিবে যে কে চান্স পাবে কে চান্স পাবে না, ঠিক আছে? কারণ পারা জিনিস এগুলা। তো একটু কেয়ারফুল অ্যান্সার দিতে হবে। কোন যৌগটি আর্দ্র বিশ্লেষিত হয় বলো? কোন যৌগটি আর্দ্র বিশ্লেষিত হয়? বি হবে। বি কেন হবে? সি হবে, সি। আচ্ছা এরপরে সবাই কোশ্চেন অ্যান্সার দিয়ে দাও। কি বলা হয়েছে যে তোমার কোন যৌগটি আর্দ্র বিশ্লেষিত হয়? আর্দ্র বিশ্লেষিত হয়
এটা কিন্তু তোমার 3 অধ্যায়ে আছে যে এইটা আদ্র বিশ্লেষণ হয় কেন, এটা আদ্র বিশ্লেষিত হয়। একটা তোমরা যখন এইচএসসি পাস করছো তখন কিন্তু এটা খ নাম্বারে আসতো অনেকবার, ঠিক আছে? তো তোমাদের এটা পারা উচিত, বলো। ওই একজন এন্ট্রান্স না দিলে বাকি সবাই এক ধারায় যায়, এটাই বাস্তব। আচ্ছা, এই জন্য তুমি তোমার অ্যান্সার দেখবা, তুমি কমেন্ট দেখবা না, ঠিক আছে? তুমি কমেন্টটা সরাই ফেলবা, সরাই ফেলে দেখবা কমেন্ট কিন্তু এই যে সোয়াপ করলে তো সরে যায়, এই যে ডান দিকে সোয়াপ করলে কিন্তু কমেন্টটা সরে যায়। তো তুমি কি করবা, তুমি যখন যেটা অ্যান্সার হবে তুমি খালি ওইটাই অ্যান্সার দিয়ে দিবা। আর আমি তো অ্যান্সার সলভ করাই দিচ্ছি, তোমার অন্য অ্যান্সার দেওয়ার দরকার নাই, ঠিক আছে? সো এই জন্য আর কি অন্য অ্যান্সার দেখবা না, তাইলে কনফিউশন হয়ে যাবে। তুমি তোমার মতো করে অ্যান্সার দাও, অন্যটা দেখলেই হচ্ছে সমস্যা। আচ্ছা, 14 নাম্বারের বি আসছে, 14 নাম্বারের সি আসছে, ওকে। আচ্ছা আচ্ছা, দেখো কোন যৌগটি আদ্র বিশ্লেষিত হয়। এখন আদ্র বিশ্লেষণের শর্ত কি ছিল বলো তো? হুম হুম ওকে, 14C 14C। আচ্ছা দেখো, এটা কিন্তু একটা লাইনই ছিল যে তোমার হচ্ছে এসআই মানে CCl4 ছিল কিন্তু যে CCl4 আদ্র বিশ্লেষিত হয় না। CCl4 আদ্র বিশ্লেষিত না হলেও SiCl4 কেন আদ্র বিশ্লেষিত হয়, এটার কিন্তু একটা তোমাদের বলা যায় যে একটা ইয়া কিন্তু আসতোই, যে অনুধাবনমূলক কিন্তু একটা আসতো যে হ্যাঁ, এটার কারণটা কি, একটা কারণ হচ্ছে কি ফাঁকা ডি অরবিটাল, ঠিক আছে? সো কার্বনের কিন্তু কি নাই, মানে অষ্টক সম্প্রসারণের যে নিয়মটা ছিল, অষ্টক সম্প্রসারণের যে নিয়মটা ছিল আর কি, সো সেখান থেকে আমরা দেখতে পাই যে কার্বন কিন্তু অষ্টক সম্প্রসারণ করতে পারে না, ঠিক আছে? কার্বন কিন্তু অষ্টক সম্প্রসারণ করতে পারে না, বাট SiCl4, ঠিক আছে, SiCl4 কিন্তু সেটা পারে, ঠিক আছে? যেহেতু ওরা 3 দা চলে গেছে, ওদের 3D যেটা সেটা ফাঁকা থাকে, বাট তারপরে কিন্তু ওরা পারে, ঠিক আছে? ওরা কিন্তু কি করতে পারে, অষ্টক সম্প্রসারণের যে নিয়মটা আছে সেই কারণে কিন্তু এরা কি করতে পারে, ফাঁকা ডি অরবিটাল থাকায় এরা হচ্ছে SiCl4 গঠন করতে পারে, যার ফলে পানির অণুগুলা যখন আসে তখন হচ্ছে ওরা কি ওদের ফাঁকা যে ডি অরবিটাল থাকে সেখানে হচ্ছে আশ্রয় দিতে পারে, যেটা আসলে CCl4 এর সম্ভব না। এই জন্য CCl4 আদ্র বিশ্লেষিত হয় না, কিন্তু SiCl4 কি হয়, পানিতে আদ্র বিশ্লেষিত হয়, ওকে। আচ্ছা আচ্ছা, এরপরে কোশ্চেন আমরা যদি যাই, 15 নাম্বার দেখো, অসওয়াল্ডের লঘুকরণ সূত্র অনুসারে বিয়োজন মাত্রা মানে কি আলফা, আলফার ক্ষেত্রে কোনটা সঠিক বলো? বিয়োজন মাত্রা আলফার ক্ষেত্রে কোনটা সঠিক, ঠিক আছে? বিয়োজন মাত্রা আলফার ক্ষেত্রে কোনটা সঠিক বলো? বিয়োজন মাত্রা আলফার ক্ষেত্রে কোনটা সঠিক? ঠিক আছে, বলো। আচ্ছা, আরেকটা বিষয় বলে রাখি, এখানে কিন্তু তোমার বলা হয়েছে আদ্র বিশ্লেষিত হচ্ছে, ঠিক আছে? মানে পানির সাথে এরা কি করতেছে, যৌগ গঠন করতেছে আর কি। বাট এই যে KCl NaCl এরা কিন্তু আদ্র বিশ্লেষিত হচ্ছে না, এরা কি কি হচ্ছে বলতো, বিয়োজিত হয়ে যায়, সোডিয়াম প্লাস ক্লোরিন মাইনাস এগুলা তৈরি করতেছে আর কি, বুঝছো? সো এগুলা কিন্তু হবে না, মেইনলি হবে কারা পানির সাথে আদ্র বিশ্লেষিত যৌগ তৈরি করতেছে ওগুলা, ওকে। আচ্ছা, অসওয়াল্ডের লঘুকরণ সূত্র অনুসারে বিয়োজন মাত্রা আলফার ক্ষেত্রে কোনটা সঠিক? সো আমরা কিন্তু জানি কি Ka ইকুয়াল টু কি আলফা স্কয়ার সি, ঠিক আছে? এই ফর্মুলাটা কিন্তু আমরা সবাই জানি। সো দেখো আলফার সাথে সি এর সম্পর্কটা যদি তুমি দিয়ে তুমি একটু তাকাও, তাহলে দেখো আলফা সাথে সি এর সম্পর্ক, তুমি এই যে সিটাকে এই পাশে নিয়ে আসো, ঠিক আছে? সিটাকে তুমি কি করো, এই পাশে নিয়ে আসো। আচ্ছা আমি এখানে লিখি, দেখো সিটাকে তুমি একটা কাজ করলে এই পাশে নিয়ে আসলে কি হবে, কে এর নিচে ভাগ হয়ে যাবে, তাই না? আলফা স্কয়ার থাকলো, আলফার সাথে সি এর সম্পর্কটা কি আসতেছে বলতো, বর্গমূলের ব্যস্তানুপাতিক। আলফা ইকুয়াল টু কি আসতেছে, আলফা ইকুয়াল টু আসতেছে কিন্তু তোমার, আলফা ইকুয়াল টু কি আসতেছে, দুইটাই তো সমানুপাতিক সমানুপাতিক হয়ে যাচ্ছে। আচ্ছা আলফাটা আমি এ লিখি তাহলে ইজি হবে। আলফা ইকুয়াল টু তাহলে কি আসতেছে 1/√c, ঠিক আছে? কারণ কে এ ইকুয়াল টু কি আলফা স্কয়ার সি। সো সিটাকে তুমি এই পাশে নিয়ে আসলা, দেন বর্গমূল করে দিলা বা রুট করে দিলা, তাহলে কি আসতেছে এ ইকুয়াল টু কি, মানে আলফা ইকুয়াল টু কি 1/√c, আলফা ইকুয়াল টু কি আসতেছে 1/√c। তাহলে অ্যান্সার কোনটা হবে, অ্যান্সার হবে কিন্তু বি নাম্বারটা,
15 অ্যান্সার বি অসওয়াল্ডের লঘুকরণ সূত্র। 16 নাম্বার অম্লীয় বাফা দ্রবণের পিএইচ, এটা তোমাদের জানা উচিত, এটা হচ্ছে দেখো রাজশাহী বোর্ড 2025 সালে আসা কোশ্চেন। অম্লীয় বাফা দ্রবণের পিএইচ কত বলো, অম্লীয় বাফা দ্রবণের পিএইচ, অম্লীয় বাফা দ্রবণের পিএইচ। এরপর সবাই এই কোশ্চেনের আনসার দাও তো। 16 নাম্বার কোশ্চেনের আনসার দাও তো। 16 নাম্বার কোশ্চেনটা দেখা যাচ্ছে? ওকে, 16 নাম্বার কোশ্চেনের আনসার সবাই একটু দ্রুত দিয়ে দাও। 16 ওকে, 16 ডি বলছে নীলাদেব, নাহিদ আলম বলছে 16 ডি। আচ্ছা, রাজিন হোসেন শাওন বলছে বি, মোম ইসলাম ফাইন বলছে হচ্ছে ডি। আচ্ছা, তানজিলা ইসলাম বলছে 16 সি। আচ্ছা, নওশিন সুলতানা বলছে 16 ডি। আচ্ছা, তারপরে হচ্ছে তানজিদ বলছে ডি, শ্রাবণ আহমেদ বলছে ডি, ফারজানা তাসনিম বলছে ডি, মেহেরুন্নেসা বলছে ডি। ওকে, তোমরা সবাই কমেন্ট করো, তোমাদের সবার নাম পড়বো, আর সবাই একটু লাইভটা বেশি বেশি শেয়ার করে দাও যাতে আমরা নেক্সটে তোমাদের জন্য এরকম ক্লাসের আরো আয়োজন করতে পারি। তিথি রায় বলছে 16 বি। আচ্ছা, নাকি তুমি ডি কে লিখতে যে বি লিখে ফেলছো? ওকে, 16 বি আসছে বেশি অ্যান্সার। আচ্ছা, 16 ডি। কে কে বলছো? আর সাবিয়ান রাইসা বলছো 16 ডি। আচ্ছা, তো দেখি আমরা 16 নম্বর কোশ্চেনটা। আচ্ছা দেখি, দেখো কি বলছে, এটা কিন্তু খুবই সহজ, যে পিএইচ ইকুয়াল টু কি, তুমি জাস্ট সূত্রটা লিখে ফেলবে, এটা অপশন পরে দেখবা, বুঝছো? এরকম যে সকল কোশ্চেন আসবে এগুলো অপশন পরে দেখবা, আগে তুমি সূত্রটা তোমার মনে আছে নাকি এটা দেখবা। পিএইচ ইকুয়াল টু কি বলো তো, পিএইচ ইকুয়াল টু কি? আচ্ছা, আমি এখানে লিখি, দেখো পিএইচ ইকুয়াল টু কি, আমরা জানি যে পিএইচ ইকুয়াল টু, দেখো পিএইচ ইকুয়াল টু হচ্ছে পিকেএ প্লাস লগ লবণ বাই অম্ল, এটা হচ্ছে ফর্মুলা মেইনলি, ঠিক আছে? পিএইচ ইকুয়াল টু পিকেএ প্লাস লগ লবণ বাই অম্ল। সো এটা তুমি খুঁজবা কোথায় আছে, এই যে এই ফর্মুলাটা আছে নাকি, অনেক সময় চেঞ্জও থাকে আর কি, ঠিক আছে? যে অনেক সময় অম্ল বাই লবণ যখন করে দিবে তখন আবার এখানে মাইনাস হয়ে যাবে। সো তুমি আগে মেইন ফর্মুলাটা মনে রাখবা, এরপর তুমি অপশনগুলো টেস্ট করে দেখবা। সো দেখো এখানে কোনটা আছে, এই যে পিএইচ ইকুয়াল টু পিকেএ প্লাস লগ লবণ বাই অম্ল। একজন বি বলছিলা, বি তে কিন্তু এটা ভাইয়া ক্ষার হবে না, তোমার হচ্ছে এখানে কি আছে, অম্ল আছে, তার মানে এখানে অম্ল যেখানে আছে সেটাই হবে অ্যান্সার। ওকে, খুব সহজ একটা এমসিকিউ ছিল, বাট এটাও কিন্তু অনেকে ভুল করবা, এই ভুলগুলা করা আমাদের যাবে না, ঠিক আছে? আচ্ছা, এরপর আসি 17 নাম্বার। একটি জলীয় দ্রবণের পিওএইচ এর মান 4 হলে এইচ প্লাস এর ঘনমাত্রা কত বলো? জলীয় দ্রবণে তোমার ঘনমাত্রা কত দেওয়া আছে? জলীয় দ্রবণে ঘনমাত্রা দেওয়া আছে কত? 4। পিওএইচ এর মান দেওয়া আছে 4, এইচ প্লাস এর ঘনমাত্রা তোমাকে আস্ক করা হয়েছে, এইচ প্লাস এর ঘনমাত্রা দেওয়া আছে কি, পিওএইচ এর মান দেওয়া আছে 4, এইচ প্লাস এর ঘনমাত্রা কত? সো দেখো ধন্যবাদ মেহেদী হাসান রাজ, তোমরা আরো সাপোর্ট দিয়ে যাও, ইনশাল্লাহ আরো সামনে আরো এগিয়ে যেতে পারবো। আচ্ছা, এরপর আসো, দেখো 17 নম্বর কোশ্চেনটা, দেখো 17 নম্বর কোশ্চেনটা খুবই ইজি। দেখো তোমাকে এখানে কি হয়েছে, পিওএইচ দেওয়া আছে 4, তোমাকে এইচ প্লাস এর ঘনমাত্রা চাইছে। সো এইচ প্লাস এর ঘনমাত্রা কার ক্ষেত্রে থাকে, পিওএইচ এর ক্ষেত্রে থাকে নাকি পিএইচ এর ক্ষেত্রে থাকে? পিএইচ এর ক্ষেত্রে থাকে, তাই না, এইচ প্লাস এর ঘনমাত্রাটা। সো তোমার কাজ কি হবে, আগে পিএইচ টা বের করা। সো পিওএইচ যদি 4 হয় তাহলে পিএইচ কত হবে ভাইয়া? তাহলে পিএইচ হবে আমার কত, 10, তাই না? পিওএইচ 4, তার মানে পিএইচ কত, 10। এখন পিএইচ 10 কখন হবে বলছি, আগেই বলে দিছি যে তোমার কাজ কি হবে, ওইটাকে পিএইচ বের করার সময় কি হবে, তোমার ঘনমাত্রাটাকে আমরা কি করে দিই, পিএইচ বের করতে, মানে আমাদের মানে ঘনমাত্রা যখন বের করতে বলবে তখন তোমার কাজ কি হবে, 10 টু দি পাওয়ার মাইনাস পিএইচ করে দেওয়া, তাই না? কাজ কি হবে, 10 টু দি পাওয়ার মাইনাস পিএইচ করে দেওয়া। সো দেখো এখানে তুমি 10 টু দি পাওয়ার মাইনাস পিএইচ যদি করে দাও, 10 টু দি পাওয়ার মাইনাস পিএইচ তোমার শর্টকাট, তাহলে পিএইচ কত, এখানে 10 পাইছো, মাইনাস তো থাকলোই, আর পিএইচ মান কত পাইছো, 10 পাইছো, তাহলে 10 টু দি পাওয়ার মাইনাস 10 তোমার ঘনমাত্রা বের হয়ে গেল। তাহলে ঘনমাত্রা বের করার শর্টকাটটা কি, তোমার কাজ হবে জাস্ট
তুমি যেটা পিএইচ বের করবা ওটাকে জাস্ট 10 টু দি পাওয়ার ওইটা মাইনাস ওইটা করে দিবা, 10 টু দি পাওয়ার মাইনাস ওইটা করে দিবা। সো দেখো এইচ প্লাস এর ঘনমাত্রা, তুমি পিএইচ কত পাইছো? 10 পাইছো, তাহলে এইচ প্লাস এর ঘনমাত্রা কত যাবে? 10 টু দি পাওয়ার মাইনাস পিএইচ। এইচ প্লাস এর ঘনমাত্রা কত হবে? 10 টু দি পাওয়ার মাইনাস পিএইচ। তো 10 টু দি পাওয়ার মাইনাস কত হবে তাইলে? 10 হবে। তাহলে অ্যানসার কোনটা হবে? অ্যানসার হবে কিন্তু ডি নাম্বারটা, 10 টু দি পাওয়ার মাইনাস 10 মোল পার লিটার। ওকে, এই যে অনেকে বি অ্যানসার দিছো, বি কেন হবে বলো? তোমরা কিন্তু ওই যে ওই ভুলটা কি করছো, পিওই 4 দেখে ওইটা দিয়ে করছো না, তোমাকে এইচ প্লাস এর ঘনমাত্রা বলছে। তোমার ওএইচ এর ঘনমাত্রা তো হয় ক্ষারের ক্ষেত্রে, আর এইচ এর ঘনমাত্রা কার ক্ষেত্রে? অ্যাসিডের ক্ষেত্রে। সো তোমাকে এখানে পিওএইচ দেওয়া আছে, এই যে কিন্তু ট্রিকি, এই ট্রিক্সটার জন্য আমি হচ্ছে তোমাকে এই ম্যাথটা দিছি যে তোমরা অনেকে এটা ভুল করবা। সো তোমার কাজ কি হবে? এইচ প্লাস এর ঘনমাত্রা যেহেতু চাইছে, এইচ প্লাস এর ঘনমাত্রা কাউন্ট করি হচ্ছে আমরা পিএইচ দিয়ে। সো তোমাকে যেহেতু পিওএইচ দেওয়া আছে, তোমার কাজ হবে কি পিএইচটা বের করে ফেলা। সো পিএইচটা যখন তুমি বের করে ফেললা, দেন তুমি এইচ প্লাস এর ঘনমাত্রাটা খুব ইজিলি এই শর্টকাট দিয়ে বের করে ফেলবা। ওকে, সো অ্যানসার কোনটা হবে? অ্যানসার কিন্তু হবে ডি নাম্বারটা। এরপর আসি 18 নাম্বার। পিএইচ দেওয়া আছে 2, আচ্ছা পিএইচ দেওয়া আছে হচ্ছে তোমার 2 আর 4 দেওয়া আছে, ঠিক আছে? পিএইচ কত কত দেওয়া আছে? 2 দেওয়া আছে, 4 দেওয়া আছে। বলছে প্রথমটি দ্বিতীয়টি অপেক্ষা কত গুণ বেশি অম্লীয়, ঠিক আছে? প্রথমটি দ্বিতীয়টি অপেক্ষা কত বেশি অম্লীয় বলো। 10 কিভাবে পাইলেন? আরে 10 কেন পাবো না? পিএইচ 10 বোঝো নাই কেন? আচ্ছা আমি দেখাই, এই দেখো পিওএইচ তোমার কত দেওয়া আছে? পিওএইচ দেওয়া আছে 4, তাহলে পিএইচ কত হবে? 14 মাইনাস 4 মানে কত? 10 না? পিএইচ কত পাবো? 10 পাবো। আর পিএইচ দিয়ে তো আমরা এইচ প্লাস এর ঘনমাত্রাটা বের করি, বুঝতে পারছো মাহমুদা ইসলাম? বুঝতে পারছো এখন যে কিভাবে করছি, পিএইচ 10 কিভাবে পাইছি? আচ্ছা এরপর দেখো দুইটা ঘনমাত্রা দেওয়া আছে, একটা হচ্ছে কত দেওয়া আছে তোমার 2 দেওয়া আছে, আর একটা পিএইচ 4 দেওয়া আছে। একটা পিএইচ 2 দেওয়া আছে, একটা পিএইচ 4 দেওয়া আছে। প্রথমটি দ্বিতীয় অপেক্ষা কত গুণ অম্লীয়? তোমার কাজ কি হবে? 10 টু দি পাওয়ার মাইনাস হচ্ছে ওইটার পার্থক্য বের করা, ঠিক আছে? 10 টু দি পাওয়ার তুমি জাস্ট পিএইচ এর পার্থক্যগুলো বের করবা। সো দেখো এখানে পার্থক্য বের করো কত? 4 মাইনাস 2, 10 টু দি পাওয়ার 4 মাইনাস 2 মানে কত পাবা? 10 টু দি পাওয়ার 2 পাবা। 10 টু দি পাওয়ার 2 মানে কত? 100। 10 টু দি পাওয়ার 2 মানে কত? 100। তাহলে পি এর অ্যানসার কোনটা হবে? 18 অ্যানসার হবে কোনটা? বি। 18 অ্যানসার হবে কোনটা? বি। তাহলে 18 অ্যানসার হবে বি। মাহমুদ আমি ইসলাম বুঝতে পারছো এখন? তোমার আগের আগের এমসিকিউটা বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো। তাহলে 100 গুণ হবে। 19 নাম্বার কোশ্চেনের অ্যানসার দিয়ে দাও। 0.001 মোলার NaOH দ্রবণের পিএইচ কত? দেখি এটা অ্যানসার দিয়ে দাও। এটা তোমরা অ্যানসার দিবে, বলো। জি ভাইয়া, ওকে, থ্যাংক ইউ বোঝার জন্য। সো এরপরে সবাই হচ্ছে 19 নম্বর কোশ্চেন অ্যান্সার দিয়ে দাও। মাঝে মধ্যে এরকম ভুল হয়ে যায়, সো এটা কোনো ব্যাপার না। এরপর সবাই 19 নম্বর কোশ্চেনের অ্যান্সার দ্রুত দিয়ে দাও। 19। ওকে, রাজিন ইসলাম বলছে এ। আচ্ছা তোমরা এবিসিডি কমেন্ট না করে একটু যদি দাগ নাম্বার সহ কমেন্ট করো তাহলে বুঝতে সুবিধা হইতো আর কি। ওকে, যে কোনটার এবিসি কমেন্ট করতেছো। আচ্ছা 19-এর এ, 19-এর ডি, 19-এর এ আসছে, 19-এর ডি আসছে। আচ্ছা বলো তো দেখি বাকিরাও জানো। 19-এর এ, 19-এর ডি, 19-এর সি আসছে। বি বাকি আছে, বি কেউ বলবো না। বিটা কিন্তু বাদ আছে। ওকে, আচ্ছা সমস্যা নাই, ভুল হইতেই পারে, ভুল হইলে কোনো ব্যাপার না, বাট এগুলো কিন্তু সহজ জিনিস, এগুলো ভুল করা যাবে না। তো দেখো ফার্স্ট অফ অল আমাদের 0.001 মোলার NaOH দ্রবণের পিএইচ জানতে চাইছে। ওকে, তো দেখো দশমিকের পর কয়টা সংখ্যা আছে? 3টা সংখ্যা আছে, ঠিক আছে? তাহলে তুমি যেটা পাবা এটা কি পাবা বলো তো? এটা হচ্ছে পিওএইচ পাই না, যেহেতু এটা কি আছে? NaOH আছে মানে ক্ষার। সো এটা দিয়ে তুমি যেটা পাবা এটা কি পাবা? পিওএইচ টা পেলা। সো পিওএইচ তুমি কত পাইলা? 3 পাইলা। তোমাকে বলা হয়েছে পিএইচ কত, ঠিক আছে? তাহলে পিওএইচ যদি 3 হয় তাহলে পিএইচ কত হবে? তোমার হচ্ছে 14 মাইনাস 3, তার মানে কত হবে? 11 হবে। তাহলে কত হবে? 11 হবে। বা তুমি যদি একটু কমন সেন্স কাজে লাগাও তাহলেও বুঝতে পারবা আর কি 3 হবে নাকি 11 হবে। কারণটা দেখো, তুমি যখন কমন সেন্সটা কাজে লাগাবা বুঝতে পারবা। কারণ আমরা জানি কি পিএইচ যদি তোমার 7-এর বেশি হয় সেটা কি হয়? ক্ষার হয়, আর 7-এর কম হইলে সেটা অ্যাসিড হয়। সো এখানে বলছে এটা কি ক্ষার, NaOH ক্ষার, এর পিএইচ জানতে চাইছে। তো এ তো যদি ক্ষার হয় এর পিএইচ কোনো 7-এর কম হবে? এর পিএইচ তো 7-এর বেশি হবে। তাহলে কত হবে? 3 তো ফার্স্টের অপশনে বাদ।
3 নাম্বার অপশনটা ফার্স্টেই বাদ, কারণ 7 কম আসছে। কখনো হারের পেয়েছি, কখনো 7 কম হয় না, 7 বেশি হয়। সো আমাকে বুঝতে হবে 8, 13 আর 11 মধ্যে কোনোটা হবে। তাহলে আমরা এটা দিয়ে কিন্তু আমি খুব সহজেই কনফিউশনটা ক্লিয়ার হয়ে গেলাম। ওকে, তাহলে অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে 3 নাম্বারটা। ওকে, শর্টকাটটা ইউজ করবা তাহলেই হবে। আচ্ছা, এরপরে আসি 20 নাম্বার। নিচের কোনটি উভধর্মী অক্সাইড? বলো কোনটি উভধর্মী অক্সাইড? নিচের কোনটা উভধর্মী অক্সাইড? বলো নিচের কোনটা উভধর্মী অক্সাইড? বলো তো দেখি নিচের কোনটা উভধর্মী অক্সাইড। ওকে, 20-এর বি বলছো কে? নাহিদ আলম বলছো 20-এর বি। ওকে, বাকিরাও জানাও। বিশের বি, 20-এর বি, ধ্রুব বলছো 20-এর বি। আচ্ছা, 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 দেখো কি বলা হয়েছে, কোনটা উচ্চধর্মী না, সরি এটা উভধর্মী হবে। ঠিক আছে, কোনটা উভধর্মী অক্সাইড? ঠিক আছে, কোনটা উভধর্মী অক্সাইড? ওকে, আচ্ছা, তো ভাই মনে রাখবা এই যে জিঙ্ক অক্সাইড যেটা আছে তারা কি হয় বলতো? উভধর্মী অক্সাইড হয়। ধাতুর অক্সাইড কেমন হয় বলতো? ধাতুর অক্সাইড, ধাতুর অক্সাইড আছে, আর একটা কি আছে বলতো? অধাতুর অক্সাইড। ঠিক আছে, ধাতুর অক্সাইড আর একটা কি? অধাতুর অক্সাইড। তো ভাই মনে রাখবা অধাতুর অক্সাইড বা হাইড্রোক্সাইড যেটাই বলুক না কেন, অধাতুর অক্সাইড বললে হচ্ছে অতে অম্লীয়। ঠিক আছে, অধাতুর অক্সাইড কেমন হয়? অম্লীয় হয়। সবাই আমার সাথে কমেন্ট করে ফেলো, অধাতুর অক্সাইড অম্লীয় হয়। আর ধাতুর অক্সাইড যেগুলো আছে এগুলা কি বলতো? ক্ষারীয় হয়। ঠিক আছে, সো এই যে তোমার এই যে ক্যালসিয়াম অক্সাইড, ম্যাগনেসিয়াম অক্সাইড, এরা কি সব ক্ষারের মধ্যে পড়ছে না? সো এরা কি হবে বলতো? ধাতুর অক্সাইড কি হবে? ক্ষারীয়। আর অধাতুর অক্সাইড কি হবে বলতো? অম্লীয়। তার মানে এরা কেমন হয় বলতো? এরা মেইনলি ক্যালসিয়াম অক্সাইড, সোডিয়াম অক্সাইড, এরা সব বা হাইড্রোক্সাইড, এরা সব কি হয়? ক্ষারীয় হবে। ঠিক আছে, এরা সবাই কি হবে? সোডিয়াম ধাতু, এরা সবাই কি হবে? ক্ষারীয় হবে। ঠিক আছে, সো ক্যালসিয়াম অক্সাইড, ম্যাগনেসিয়াম অক্সাইড, এরা কি সবাই ধাতু না? সো এরা সব কি হবে? ক্ষারীয় হবে। ঠিক আছে, সো এরা আগে অপশনে বাদ। তাহলে জিঙ্ক অক্সাইড কি হবে বলতো? আমরা কিন্তু যে উভধর্মী যেগুলো আছে এগুলো কিন্তু আমরা আগেই মুখস্থ করছি। ঠিক আছে, হ্যাঁ। আচ্ছা, এরপর দেখি SO3। SO3 কি বলতো? SO3 কি অধাতুর মধ্যে পড়ছে? তাহলে SO3 টা কেমন হবে? SO3 টা অধাতুর অক্সাইড কেমন হবে? অম্লীয় হবে। কেমন হবে? অম্লীয় হবে, তাই না? সো জিঙ্ক অক্সাইড যেটা আছে এটা কিন্তু আমরা কি হবে? উভধর্মী হবে। উভধর্মী অক্সাইডের একটা ট্রিক্স কিন্তু আমি তোমাদের 3 অধ্যায়ে দিছিলাম। ঠিক আছে, এটা কিন্তু খুব ভালো মতো আমাদের মনে রাখতে হবে। ঠিক আছে, জনি বলে তুই ইন্ডিয়া গেলে টিন পাবো আমি, এটা কিন্তু আমি ট্রিক্সের মাধ্যমে বলে দিছিলাম। দরকার আমি আরেকটা শর্টকাট ভিডিও দিয়ে আপলোড দিয়ে ওটা বলে দিব। জনি বলে তুই ইন্ডিয়া গেলে টিন পাবো আমি। জনিতে কি ছিল? জিঙ্ক অক্সাইড। ঠিক আছে, বলেতে কি ছিল? বেরিলিয়াম অক্সাইড। ঠিক আছে, তুইতে কি ছিল? তুইতে হচ্ছে টাইটেনিয়াম অক্সাইড। জনি বলে তুই ইন্ডিয়া গেলে ইন্ডিয়াম অক্সাইড। ঠিক আছে, ইন্ডিয়া গেলে টিন পাবো আমি। টিনে কি ছিল? SnO2। ঠিক আছে, পাবোতে কি ছিল? PbO। আমিতে কি ছিল? Al2O3। ঠিক আছে, এইগুলো হচ্ছে সব কি? উভধর্মী অক্সাইড। সো উভধর্মী অক্সাইড গুলো আমাদের কি করতে হবে? মনে রাখতে হবে। ঠিক আছে, জনি বলে তুই ইন্ডিয়া গেলে টিন পাবো আমি, এটা মনে রাখবা। কোনটি সাম্য অবস্থার শর্ত? সো সাম্য অবস্থার শর্ত কি কি ছিল? প্রভাবকের ভূমিকাহীনতা, উভয় দিকের সুগম্যতা। ঠিক আছে, তারপরে হচ্ছে কি থাকে? এটা বিক্রিয়ার অসম্পূর্ণতা। সো এগুলাই আর কি সাম্য অবস্থার শর্ত। সো একমুখিতা তো হবেই না, তারপরে হচ্ছে উভমুখিতা। হ্যাঁ, এই যে এটাই হয়ে গেল। ঠিক আছে, তাহলে অ্যান্সার কিন্তু আমাদের 21 অ্যান্সার কোনটা হবে? বি নাম্বারটা দেখেই বলে দেওয়া যাচ্ছে। আচ্ছা, 22, 0.01 মোলার NaOH দ্রবণের পিএইচ কত? সো যারা আগে এটা ভুল করছিল তারা এটা ভুল করবা না। ওকে, সো এটার জন্য এটা দেওয়া। বলো 22 নম্বর কোশ্চেন আনসার দিয়ে দাও। 22 আনসার কোনটা হবে বলো? জনি বলে তুই ইন্ডিয়া গেলে টিন পাবো আমি বা সোনা পাবো আমি, একটা মনে রাখলেই হলো। ঠিক আছে, জনি বলে তুই ইন্ডিয়া গেলে টিন পাবো আমি। ঠিক আছে, জনি বলে তুই, আমি এটা ভিডিও দিয়ে দিব ইনশাল্লাহ। ওকে, এখন থেকে ইনশাল্লাহ আমাদের অ্যাডমিশন পেজে অনেক কন্টেন্ট দেওয়া হবে। এই এক্সামের প্রেশার হচ্ছে অনেক বড় একটা প্রেশার, বুঝতে পারছো? প্রায় 3.5 মাস ধরে এক্সাম চলতেছে আর কি। আমার এক্সাম শেষ শুরু হয়েছে হচ্ছে তোমার আগস্টের 14 তারিখে শুরু হয়েছিল। ঠিক আছে,
আগস্টের 14 তারিখে আমার এক্সাম শুরু হইলো, আর এই যে আজকে আজকে কয় তারিখ, আজকে হচ্ছে তোমার 24 তারিখ, এই যে 24শে নভেম্বর হচ্ছে এক্সামটা শেষ হলো। প্রায় 3.5 মাস ধরে চললো এক্সাম, আগস্ট অক্টোবর এই যে নভেম্বর চলতেছে আর কি, ঠিক আছে। আগস্ট সেপ্টেম্বর, মাঝখানে তো সেপ্টেম্বর ছিল, আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর, ঠিক আছে। সো বুঝতেই পারতেছো কত বড় একটা লং প্রসেসে এক্সাম গুলা চলে। ও দেখা গেছে কারণ ল্যাব চলে, ল্যাব এক্সাম হয়, থিওরি এক্সাম হয়। সো আসো অনার্সে দেখবা আরো বেশি পড়াশোনার প্রেশার, অনেক প্রেশার আর কি। এটা অবশ্য সাবজেক্ট ওয়াইজ ডিপেন্ড করে, তুমি অনেক সাবজেক্টে দেখবা সেরকম প্রেশার নাই, অনেকে ল্যাবই নাই, ঠিক আছে। তুমি যদি অনেক সাবজেক্টে দেখবা যে যারা মনে করো বিভাগ পরিবর্তনের প্রিপারেশন নিচ্ছ, ওই সকল সাবজেক্টে কিন্তু ল্যাবই নাই, বাংলায় ল্যাব নাই এরকম আর কি। যে সকল বলা যায় অ্যাপ্লাইড সাবজেক্ট না, সেগুলো কিন্তু ল্যাব নাই। সো ল্যাব না থাকলে কিন্তু আরো দ্রুত শেষ করা পসিবল হয়। ওকে, আচ্ছা। সো দেখো এনএওএইচ এর পিএইচ বলছে। সো আমরা বুঝতেই পারতেছি যে এখানে দশমিকের পর কয়টা সংখ্যা আছে, দশমিকের পর যেহেতু 1 আছে তার মানে আমরা দশমিকের সংখ্যাটা কাউন্ট করবো, দুইটা সংখ্যা আছে, এই জন্য আমাদের পি ও এইচ টা কত হবে, 2 হবে, ঠিক আছে। তাহলে পিএইচ টা কত হবে, 14 মাইনাস 2, তার মানে কত হবে, 12 হবে। তাহলে 22 এর आंसर কোনটা হবে, 22 এর आंसर হবে এ। তাহলে आंसर কত হবে, 22 এর आंसर হবে এ। ওকে, আচ্ছা। 23, নিচের কোন অ্যাসিডটি সবচেয়ে শক্তিশালী, নিচের কোন অ্যাসিডটি সবচেয়ে শক্তিশালী বলো তো। ভাই আপনার এক্সাম শেষ হবে কবে, এই যে আজকে শেষ হইলো, আজকেই তো শেষ। আচ্ছা, নিচের কোন অ্যাসিডটি সবচেয়ে শক্তিশালী, এইচএফ, এইচসিএল, এইচবি আর এইচআই, বলো কোনটা সবচেয়ে বেশি শক্তিশালী। জেইউডি ড্রিম ভাইয়া শেষ চান্স, ইনশাল্লাহ চলে আসো জেইউডিতে, তোমাদেরই অপেক্ষায়। তোমরা হবা ক্যাম্পাসের 55তম ব্যাচ, আমরা হচ্ছে 50 ব্যাচ, তোমরা হবা 55তম ব্যাচ। সো আমরা আস্তে আস্তে, না আমাদের এখন আরো 2 বছর আছে, সো তোমাদের দেখে যেতেই পারবো, সমস্যা নাই। 23-এর এ, 23-এর ডি বলছো, ওকে। স্কুলে আবার ভর্তি হয়ে ফেলি না, স্কুলে স্কুলে বেটার আরো, ঠিক আছে, স্কুলে আরো বেটার। ভার্সিটি থেকে যত উপরে আপার লেভেলে যাবা প্রেশার আরো বাড়বে, সামনে মাস্টার্স করবা, পিএইচডি করবা, মানে পড়াশোনা কোনো শেষ নাই যদি তুমি না শেষ করতে চাও। ওকে, সো পড়াশোনা তোমাকে সাজীবন করেই যেতে হবে, এই চাই হাই। ওকে, হুম, আচ্ছা দেখো। সো দেখো আমাদের হচ্ছে হাইড্রোক্সিডের শক্তিশালী বের করতে হবে, তাহলে এইচআই আর একটা কি আছে বলতো, লাস্টে কি থাকে, এইচএফ। সো ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন আর একটা কি বলতো, আয়োডিন, তাই না, এইচবিআর। সো এটা সিরিয়ালটা কেমন হবে, এইটা বড় হবে নাকি ওইটা বড় হবে, কে শক্তিশালী হবে। তো মনে রাখবা হাই দিয়ে মনে রাখতে বলছিলাম, হাই কি বলতো সবচেয়ে শক্তিশালী। তুমি যখন মেসেঞ্জারে কারোর সাথে কথা বলো হাই দিয়ে কিন্তু শুরু করো, তাহলে সবচেয়ে শক্তিশালী কে, হাইড্রোক্সাইডের মধ্যে হাইড্রোজেন আয়োডাইড, ঠিক আছে। তাহলে মনে রাখবা এইচ আই, ঠিক আছে, কে এইচ আই, আর সবচেয়ে দুর্বল কে এইচ এফ, ঠিক আছে। তাহলে সবচেয়ে শক্তিশালী কে, হাই দিয়ে মনে রাখবা। সবাই আমার সাথে সাথে কমেন্ট করে ফেলো হাই। ওকে, এইচ আই। ভাই নামটা নাহিদ আলম, নাহিদ আলমের নামটা আমি অনেক আগে অনেকবারই বলছি, আমার তো মুখস্থ হয়ে গেছে, ঠিক আছে। সো এইচ আই, ঠিক আছে, হাই মনে রাখবা, কি মনে রাখবা, হাই, ঠিক আছে, হাই। সবাই আমার হাই দিয়ে দাও। আর বাই কিসে ছিল বলতো, বাই ছিল হচ্ছে বাই এস জেড, বলছিলাম বাইভ্যালেন্ট, আর সিনাপসিস ঘটে কোন দশায়, জাইগোটিন দশায়, বাই এস জেড দিয়ে মনে রাখাইছিলাম। এরপর আসি 24 নম্বর, অ্যাসিড গুলো তীব্রতার সঠিক ক্রম কোনটি, HClO4, H2SO3, HNO3, H3PO4, অ্যাসিড গুলোর সঠিক ক্রম বলো। এটা তোমরা ওই যে আগে যারা ভুল করছিলে এবারে সঠিক অ্যান্সার দিবা। না 5 বছরের কোর্স না, এত দ্রুত কি শেষ হয়, অনার্স তো 5 বছর। তো সবকিছু ভেবে যেতে ভর্তি হয়েও যদি চান্স পাও সেক্ষেত্রে। কারণ অন্য জায়গায় অনার্স 4 বছর, জাহাঙ্গীরনগরে 5 বছর, ইয়াটা ফার্মেসিটা, একইভাবে ঢাকা ভার্সিটিতেও কিন্তু 5 বছর, যশোরে জাস্টেও 5 বছর, কিছু কিছু জায়গায় আবার 4 বছর আছে, যেমন খুলনা ইউনিভার্সিটিতে তোমার ফার্মেসি 4 বছর, ব্র্যাকেও কিন্তু 4 বছর, নর্থ সাউথে কিন্তু 5 বছর আর কি। ওকে, আচ্ছা। ওকে,
ধন্যবাদ মেহরুন্নেসা, তোমরা সবাই আগামী কয়েকটা দিন 30টা দিন আমাদের সাথে একসাথে থাকো আইসিইউ ব্যাচে আমাদের বা আমাদের সাথে কানেক্টেড থাকবে অ্যাডমিশন ওয়ারিয়ার্স এর সাথে। আমরা এখানে যারা আছি পিওরলি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চান্স পাওয়া, সো এদিক ওদিকে ঘোরাঘুরি না করে এখানেই থাকো। আমরা যে সকল গাইডলাইন দিই এগুলোই ফলো করো, বেশি বেশি টাইম চেষ্টা করো বইয়ের পাতায় দেওয়ার, কারণ শেষ সময় যে যত বেশি টাইম বইয়ের পাতায় দিবে বা তার রেসিডুয়াল ভলিউমটা তত বেশি বেড়ে যাবে আর কি। ঠিক আছে, মানে অনেক কিছু আছে দেখবো আমরা পরীক্ষা হলে ঝপ করে মনে পড়ে গেছে, তুমি অনেক আগে পড়ছো বাট মনে পড়ে গেছে, কারণ কি তোমার রেসিডুয়াল ভলিউমটা সেভ হয়ে গেছে, বা তোমার বলা যায় যে ব্রেনে কিন্তু অটোমেটিক সেভ হয়ে গেছে। আমাদের যত পরীক্ষার আগে দেখবা যে পড়লে ওগুলো মনে থাকে না, তোমার আগে যা পড়ছো সেগুলো মনে থাকে। সো সেজন্যই আর কি চেষ্টা করো নিয়মিত ক্লাসগুলো করার এবং আমাদের সাথে থাকার। আগামী 30টা দিন খুবই গুরুত্বপূর্ণ তোমার জন্য। ঠিক আছে, আচ্ছা 24-এর বি নাকি সি একটু আমরা দেখি অ্যান্সারটা। চলো আমরা সলভ করি। 24-এর বি হয় নাকি সি হয়? অ্যাসিডগুলোর তীব্রতা সঠিক ক্রম তোমাকে আজ করা হয়েছে। আচ্ছা সো দেখি, আমরা জানি যে HClO4 আমার ফার্স্ট অফ অল অপশনে HClO4 আছে। HClO4 সবগুলাই বেশি, এটা আমি বুঝি। ঠিক আছে, এটা আমি বুঝতে পারছি। এরপর দেখো কাহিনী আমার সেকেন্ড অপশনটা নিয়ে। আমি যদি সেকেন্ড অপশনটা ফাইন্ড আউট করতে পারি H2SO3, HNO3 আর H3PO4 এর মধ্যে কে বেশি, তোমার কার অক্সিডেশন নাম্বার বেশি, তাহলে সেটাই হবে আমার অ্যান্সার, কারণ এ সবগুলারই HClO4 আছে। সো আমরা একটু H2SO3 দেখি। তো দেখো H2SO3 কত আসতেছে তোমার হচ্ছে 3 × 6, 6 থেকে 2 বাদ দাও +4। HNO3 কত আসবে +5, 3 × 6 1 বাদ দাও +5। H3O4 দেখো কত আসতেছে 4 × 8, 8 থেকে 3 বাদ দাও কত থাকতেছে +5। সো এখানে আবার যেটা কাহিনী সেটা হচ্ছে যে যখন যার আকার যখন তোমার অক্সিডেশন নাম্বার সেম হয়ে যাবে সেক্ষেত্রে দেখতে হবে কার আকার ছোট সে বেশি অ্যাসিডিক হবে। সো দেখো H3PO4 আর HNO3 এর মধ্যে কে বেশি হচ্ছে ছোট, HNO3 টা মানে নাইট্রোজেন কিন্তু আকারে ছোট, তাহলে অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার কিন্তু হবে HNO3 টা। ওকে, তাহলে আমার কিন্তু কষ্ট করে সবগুলা বের করার কিন্তু কোনো দরকার হচ্ছে না, আমি কিন্তু বুঝেই গেছি যে H3 এই অপশনটা বাদ, এই অপশনটা বাদ। সো এক্ষেত্রে তোমাকে কিন্তু অনেকটা ক্রিটিক্যালি আগাইতে হবে, খালি সবগুলো আমি কাউন্ট করবো এত টাইম নাই, বুঝছো? সো যেভাবে আমি করলাম এভাবেই করবা। ফার্স্ট অফ অল তুমি আগে দেখবা যে সবগুলো HClO4 আছে, দেন তুমি সেকেন্ড যে অপশনগুলো আছে সেগুলোর মধ্যে পার্থক্য বের করবা, কাজ তোমার শেষ। ওকে, আচ্ছা সো এভাবে করলে ভুল হওয়ার চান্স খুবই কম থাকবে। 25 নাম্বার, অম্ল বা ক্ষারের বিয়োজন মাত্রার সাথে দ্রবের ঘনমাত্রার সম্পর্ক কি? বলো তো দেখি। 25 নাম্বার কোশ্চেনের অ্যান্সার দাও তো। 25 নাম্বার কোশ্চেনের অ্যান্সার দাও তো। 25 নাম্বার কোশ্চেনের অ্যান্সার দিয়ে দাও। পঁচিশের সি, 25-এর ডি আসছে। আচ্ছা 25-এর ডি না ভাই 25, আচ্ছা 25-এর আনসার, 25-এর আনসার তোমরা সবাই কনফিউজ। আচ্ছা দেখি 25-এর আনসার তোমাদের একটু আগে দেখালাম, বিয়োজন মাত্রার সাথে সম্পর্ক কি? কে এ ইকুয়াল টু কি আলফা স্কোয়ার সি। সো বলছে যে বিয়োজন মাত্রার সাথে ঘনমাত্রার সম্পর্ক কি? এই যে বিয়োজন মাত্রার সাথে ঘনমাত্রার সম্পর্কটা কি? সি টারে এই পাশে নিয়ে আসো, তাহলে কি আসবে? কে এ বাই সি আসবে, বর্গমূল করে দাও তাহলে কি আসবে? তাহলে এখানে বাদ দাও, এখানে কি আসবে? এই যে, ঠিক আছে, এই যে 1√c, তাহলে কি আসতেছে? বর্গমূলের ব্যস্তানুপাতিক। এই যে ব্যস্তানুপাতিক আর বর্গমূল আছে, তার মানে অ্যান্সার কোনটা হবে? বর্গমূলের ব্যস্তানুপাতিক। কেন এটা ভুল করবা? এটা তো আগেই শিখাই দিছি, তাই না? 25 আনসার সি কেন বলছো? যে সি বলছো এটা কিন্তু পুরোপুরি ভুল। সি কেন বলবা? কে ইকুয়াল টু আলফা স্কয়ার সি না, এটা তো আমি আগেই করাইলাম। ওকে, নেক্সট কোশ্চেনে যাই। দেখো 26 নাম্বার, কোন যৌগটির জলীয় দ্রবণের পিএইচ মান বিশুদ্ধ পানির পিএইচ এর মান অপেক্ষা কম হবে? বলো কোন যৌগটি জলীয় দ্রবণের পিএইচ এর মান বিশুদ্ধ পানির পিএইচ এর মান কম হবে? বিশুদ্ধ পানির পিএইচ এর মানের থেকে কম হবে কোনটা? বলো বিশুদ্ধ পানির পিএইচ এর মানের থেকে কম হবে কোনটা? দেখো বিশুদ্ধ পানির পিএইচ এর মান অপেক্ষা কম মানে কি? সেটা বিশুদ্ধ পানির পিএইচ এর মান কত? 7, 7 এর থেকে কম মানে কি কোনটা?
অ্যাসিডিক হবে, তোমার কাছে মেইনলি এটা আস্ক করছে। সো তোমাকে ফাইন্ড আউট করতে হবে ভাই কোনটা অ্যাসিড হয়, ঠিক আছে। সো ক্যালসিয়াম অক্সাইড, আমি তো একটু আগেই পড়াইছি যে ধাতুর অক্সাইড কেমন হয়, তোমার ক্ষারীয় হয় এবং অধাতুর অক্সাইড অম্লীয় হয়। তো ক্যালসিয়াম কি একটা ধাতু না, তাহলে এটা কেমন হবে, এটা তো এবার ধাতুর অক্সাইড কেমন হয়, ক্ষারীয় হয়, তার মানে এটা কি হবে, 7 বেশি হবে। তুমি এটা বুঝতেই পারছো এটা 7 বেশি হবে, তোমাকে বলতে হবে 7 কম কোনটা আছে। আচ্ছা Al2O3, Al2O3 তো ভাই উভধর্মী, এটা তো বাদ, Al2O3 কি উভধর্মী। আচ্ছা এরপর দেখো কার্বন মনোক্সাইড আছে, আরেকটা কি আছে কার্বন ডাই অক্সাইড, ঠিক আছে। সো তোমাকে মনে রাখতে হবে কার্বন ডাই অক্সাইড কি বলতো, অ্যাসিড, তোমার হচ্ছে অ্যাসিডিটি ফর্ম করে আর কি, ঠিক আছে। সো আমাদের যেটা মনে রাখতে হবে যে কোনটা পিএইচ অপেক্ষা কম হবে, কার্বন ডাই অক্সাইডটা। কোনটা হবে, কার্বন ডাই অক্সাইডটা। কার্বন মনোক্সাইডটা কি বলতো, নিরপেক্ষ অক্সাইড, ঠিক আছে। কি অক্সাইড, নিরপেক্ষ অক্সাইড, ঠিক আছে। আমরা কি দিয়ে মনে রাখতাম, কোনো পানি নাই, ঠিক আছে। এটা কিন্তু তোমাদের আগে আমি শিখাইছি, সবাই আমার সাথে একটু কমেন্ট করো। N2O তো ভাই কি বলতো, নিরপেক্ষ, তাহলে বাদ থাকলো কোনটা, কার্বন ডাই অক্সাইডটা, ঠিক আছে। সো কার্বন মনোক্সাইডটা কি নিরপেক্ষ, কোনো পানি নাই, এটাকে তোমাদের নিরপেক্ষ অক্সাইডটা মনে রাখাইছিলাম। তো সবাইকে আমার সাথে কমেন্ট করে ফেলো কোনো পানি নাই, এই যে কোনো পানি নাই, ঠিক আছে, এটা কি হইলো, নিরপেক্ষ অক্সাইড, তাহলে অপশন এ বাদ। তোমাকে কি করতে হবে, ক্যালসিয়াম অক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড তো বললাম এরা ক্ষারীয় তৈরি করবে, মানে 7 বেশি হবে, তাহলে এটাও বাদ। Al2O3 এরা কি উভধর্মী অক্সাইড, এরাও বাদ, ঠিক আছে। তাহলে বাদ থাকলো গে কার্বন ডাই অক্সাইড, এরা কি করবে, তোমার পিএইচ অপেক্ষা কি হবে, 7 কম আনবে আর কি, বুঝতে পারছো। তাহলে অ্যান্সার কোনটা হবে, ডি হবে। তো সবাই আমার সাথে কমেন্ট করে ফেলো কোনো পানি নাই, ওকে, এটা হচ্ছে অ্যান্সার। এরপর সেই 27, হাইড্রা অ্যাসিডের তীব্রতা নির্ভর করে কোনটির উপর, বলো হাইড্রা অ্যাসিডের তীব্রতা নির্ভর করে কোনটার উপর। নাসুরা বিনতে জামান কমেন্ট করছে কোনো পানি নাই। আচ্ছা এরপর একটা জিনিস বলে রাখো সবাই, হাইড্রা অ্যাসিডের তীব্রতা নির্ভর করে কোনটার উপর। আচ্ছা এর মাঝখানে আরেকটা জিনিস বলে রাখি, আমাদের JU A&D ICU ব্যাচ লঞ্চ হচ্ছে, শেষ সময় একটা বেস্ট প্রিপারেশনের জন্য হচ্ছে, তোমরা দ্রুত ভর্তি হয়ে যাও JU A&D ICU ব্যাচ। আমারও পরীক্ষা আল্লাহর রহমতে শেষ, এখন থেকে ফুল ডেডিকেটেডলি তোমরা হচ্ছে যদি আগামী 30টা দিন আমাদের সাথে থাকো, এটুকু বলতে পারি আমি আমার বেস্ট সার্ভিসটা দিব। অলরেডি কয়টা বাজে, 11:30 বাজে, স্টিল এখনো কিন্তু তোমাদের জন্য ক্লাস নিয়ে যাচ্ছি, এন্ড সামনেও এরকম ভাবে তোমরা সাপোর্ট পাবা। সো যদি মনে হয় যে না আগামী 30টা দিন তোমরা ওই লেভেলের পরিশ্রম করতে পারবে এবং ডেডিকেশন দিতে পারবা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য, তাহলে অবশ্যই তোমরা JUD ICU A&D ICU ব্যাচে দ্রুত ভর্তি হয়ে যাবা, ওকে। আচ্ছা সো আসি, হাইড্রা অ্যাসিডের তীব্রতা নির্ভর করে কোনটির উপর, অ্যানায়নের উপর, ক্যাটায়নের আকারের উপর, কেন্দ্রীয় পরমাণুর জনসংখ্যার উপর, নাকি কেন্দ্রীয় পরমাণুর তোমার চার সংখ্যার ঘনত্বের উপর, বলো কোনটার উপর নির্ভর করে। সো দেখো হাইড্রা অ্যাসিড কারা, হাইড্রা অ্যাসিড বলছে না HI HBr HCl HF, এরাই তো হাইড্রা অ্যাসিড, তাই না। সো এই ক্ষেত্রে ক্যাটায়ন কি সবগুলাই কি হাইড্রোজেন 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 না, তাহলে ভাই ক্যাটায়নের আকারের উপর ডিপেন্ড করে না, এটা তো আমি বুঝলাম। কার উপর ডিপেন্ড করতেছে, মেইনলি ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন, এদের উপরই তো হাইড্রা অ্যাসিডের শক্তিটা ডিপেন্ড করতেছে। তার মানে আমাকে এটা যেটা মাথায় রাখতে হবে, এই যে ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন এরা কি সবাই এক একটা অ্যানায়ন না, তো আমার কার উপর ডিপেন্ড করতেছে, এই যে অ্যানায়নের যে আকারটা আছে এই অ্যানায়নের আকারের উপর ডিপেন্ড করতেছে। তাহলে 27 এর आंसर কি হবে, এ হবে। তাহলে 27 এর आंसर কোনটা হবে, এ হবে। 27 এর आंसर কোনটা হবে, এ হবে। এটা হাইড্রা অ্যাসিড বলছে, এটা তোমাকে ইয়া বলে নাই যে অ্যাসিড বলে না, এখানে তো সবগুলারই কেন্দ্রীয় পরমাণু জারণ মান সেম, ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন সবগুলারই কি কেন্দ্রীয় পরমাণু জারণ মান সেম না, এরা সবাই তো গ্রুপ 17 এর মৌল, তাহলে এদের জারণ মান কি হবে, সেম বলেই তো এরা কি হইছে গ্রুপ 17 তে আসছে। তাহলে কিভাবে কেন্দ্রীয় পরমাণু জারণ সংখ্যা হয়, তাই না, কিভাবে হয় বলো। তাহলে অ্যান্সার কোনটা হবে, অ্যানায়ন আকার, বুঝে শুনে অ্যান্সার করতে হবে আর কি, বুঝতে পারছো। যে এখানে তো ভাইয়া সবাই একই গ্রুপের মৌল, ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন সবাই তো গ্রুপ 17, সো এক্ষেত্রে তো আমাদেরকে জারণ মানের দিকে তাকালে হবে না, আবার ক্যাটায়ন আকার সবগুলাতেই ক্যাটায়ন সেম হাইড্রোজেন, সো আমাকে মেইনলি কার দিয়ে দেখতে হবে, অ্যানায়ন দিয়ে ইয়া করতে হবে আর কি, বুঝতে পারছো। আচ্ছা নিচের কোনটি HSO4 এর অনুবন্ধী অম্ল। সো অনুবন্ধী অম্ল চিনতে হয় কিভাবে, আমি এটা ভালো মতো শিখাইছি। সো দেখো এখানে কি বলা হয়েছে, HSO4- এর অনুবন্ধী অম্ল। সো অনুবন্ধী অম্ল কি বলছে, অম্ল বললেই অ্যাড, কি অ্যাড, অম্ল বললেই অ্যাড, কি অ্যাড, অম্ল অ্যাড, এ অম্ল মানে অ্যাসিড অ্যাড, অ্যাসিডে এ আছে অ্যাডেও এ আছে। আর বেজ মানে কি বলতো, বেজ মানে বাদ,
বেজ মানে কি হবে, বাদ হবে। কি বাদ যাবে, একটা হাইড্রোজেন প্লাস বাদ যাবে, আর কি অ্যাড হবে, একটা হাইড্রোজেন প্লাস অ্যাড হবে। সো তোমাকে এখানে বলা হয়েছে কোনটা অনুবন্ধী অম্ল, তার মানে একটা অ্যাড হবে। অনুবন্ধী অ্যাসিড চাইছে, তার মানে অ্যাড হবে। কি অ্যাড হবে, একটা হাইড্রোজেন প্লাস অ্যাড হবে। সো তোমার কাজ কি হবে, HSO4 মাইনাসের সাথে একটা হাইড্রোজেন অ্যাড করে দাও, কি পেয়ে যাবা, H2SO4 পেয়ে যাবা। কি পেয়ে যাবা, H2SO4 পেয়ে যাবা। তাহলে অ্যান্সার কোনটা হবে, অনুবন্ধী অম্ল। 28 অ্যান্সার হবে ডি। 28 অ্যান্সার কোনটা হবে, ডি হবে। অনেকে এ অ্যান্সার দিচ্ছ কেন, এ কেন হবে বলো? এই যে আমি তো এই জিনিসগুলো আমাদের শেখানোর পরও কেমনে ভুল হয়, তোমরা তো আবার সে একই ভুলই করলা। অনুবন্ধী ক্ষার যদি বলতো তুমি সেক্ষেত্রে কি হতো, ক্ষার মানে কি বেস, বেস মানে কি বাদ। সবাই আমার সাথে সাথে কমেন্ট করো, অম্ল অ্যাসিড মানে অ্যাড, বেস বিতে বেস মানে বাদ, অ্যাসিড মানে অ্যাড, বেস মানে বাদ। কমেন্ট করো আমার সাথে সাথে সবাই, অ্যাসিড মানে অ্যাড আর বেস মানে কি বাদ, ঠিক আছে? সো দেখো এখানে যদি ভাইয়া বলতো অনুবন্ধী বেস কোনটা বা অনুবন্ধী ক্ষার কোনটা, তুমি একটা হাইড্রোজেন বাদ দিয়ে তখন বলতে পারতা SO4 2 মাইনাসটা, এটা বলতে পারতা। সো তোমাকে বলছো অনুবন্ধী অম্ল। সেই জিনিসগুলো ভুল করা যাবে না। 29 নাম্বার, কিসের পরিবর্তনের ফলে সাম্যক ধ্রুবকের মান পরিবর্তিত হয়, বলো তো দেখি। সাম্যক ধ্রুবকের মান পরিবর্তিত হয় কিসের কারণে? 29 নম্বর কোশ্চেন आंसर দিয়ে দাও। তোমার মনে রাখবা, সাম্যক ধ্রুবকের মান পরিবর্তিত হয় তাপমাত্রার পরিবর্তনের কারণে। কিসের পরিবর্তনের কারণে সাম্যক ধ্রুবকের মান পরিবর্তিত হয়? মনে রাখবা, তাপমাত্রার পরিবর্তনের কারণে হচ্ছে সাম্যক ধ্রুবকের মানটা পরিবর্তিত হয়। কিসের পরিবর্তনের কারণে? শুধুমাত্র তাপমাত্রার পরিবর্তনের কারণে সাম্যক ধ্রুবকের মানটা কি হবে, পরিবর্তিত হবে, ঠিক আছে? আচ্ছা, তাপমাত্রা চেঞ্জ হলে সাম্যক ধ্রুবকের মান পরিবর্তিত হয়। ওকে, আচ্ছা, মানুষের রক্তের বাফার, এগুলো কিন্তু মুখস্থ জিনিস। মানুষের রক্তে কোন বাফার দ্রবণ বিদ্যমান, এটা কিন্তু অনেকবার আসে, ঠিক আছে? মেডিকেল কোশ্চেনে বেশি আসে, পাশাপাশি এটা অনুশীলনীর কোশ্চেন, খুবই গুরুত্বপূর্ণ। বলো, মানুষের রক্তের বাফার কোন ধরনের বাফার, মানুষের রক্তের বাফার কোন বাফার, মানুষের রক্তে কোন বাফার বিদ্যমান, মানুষের রক্তে কোন বাফার দ্রবণ বিদ্যমান, বলো। আর সবাই একটু লাইভটা বেশি বেশি শেয়ার করে দাও তো, সবাই একটু লাইভটা শেয়ার করে দিও। দেখি কে কে শেয়ার করছো, তোমাদের জন্য মন থেকে দোয়া করব। তোমরা আমাকে সাপোর্ট করতেছো, অসংখ্য ধন্যবাদ। যারা যারা শেয়ার করতেছো, পাশাপাশি ফ্রেন্ডদেরকে মেনশন দিচ্ছ, অসংখ্য ধন্যবাদ। তোমাদেরকে আল্লাহ তাআলা ভালো করুক লাইফে, এটাই দোয়া করি, ঠিক আছে? সবাই একটু লাইভটা শেয়ার করে দিও, ওকে? এ, আচ্ছা দেখো, মানুষের রক্তে কোন বাফার বিদ্যমান? একটা আছে কি সোডিয়াম বাইকার্বনেট H2CO3, আর একটা কি আছে CH3CONS আচ্ছা, সো দেখো, মানুষের রক্তে বাফার যদি বলে ভাইয়া, মনে রাখবা NaHCO3 আর একটা হচ্ছে H2CO3, এই বাফারটা কি থাকে বলতো, বিদ্যমান থাকে, ঠিক আছে? এটা মুখস্থ করবা যে সোডিয়াম বাইকার্বনেট আর একটা কি বলতো, কার্বনিক অ্যাসিড, ঠিক আছে? সোডিয়াম বাইকার্বনেট এবং কার্বনিক অ্যাসিড। আমি সবার আগেই লাইভ শেয়ার করছি। আমার ফ্রেন্ড নাই, তাই শেয়ার দিতে পারছি না। ঠিক আছে, তুমি যে শেয়ার করার মন মানসিকতা প্রকাশ করছো, এটার জন্য তোমাকে ধন্যবাদ, ঠিক আছে? আচ্ছা, প্যারা নাই। তাহলে সোডিয়াম বাইকার্বনেট এবং কার্বনিক অ্যাসিড হচ্ছে মানুষের রক্তে বাফার বিদ্যমান থাকে। আচ্ছা, আমরা সামনে আরো পড়বো, এটা তখন শেখার দিচ্ছি ট্রিক্সটা। অগ্রাসী সময়ের মধ্যে কোনটা তীব্রতা বেশি? সো যদি কখনো HClO4 থাকে তাহলে HClO4 দাগাবো, বাট এখানে কিন্তু HClO4 নাই, সো HClO3 দাগানোর কিন্তু সুযোগ নাই। তোমাকে এখানে কি করতে হবে, মানে তোমাকে ক্যালকুলেশন করতে হবে আর কি, ঠিক আছে? ক্যালকুলেশন করে তারপরে বের করতে হবে। সো দেখি আমরা একটু বের করি এবার। এখানে কত আসতেছে, +5 আসতেছে, ঠিক আছে? তোমরা করো আমার সাথে সাথে। 3 × 6, একবার দিলে 5, 3 × 6, 2 বার দাও 4, ঠিক আছে? তার মানে এটা +4। HClO3 3 × 6 এক মিলে কত, +5। HCpO4 কত, 4 × 8, 8 থেকে 3 বাদ দিলে কত থাকে, +5। তার মানে দেখো তো আমাদের +5 কয়টা আসছে,
তিনটা আসছে, ঠিক আছে। এখানে কত আসতেছে, 3 দুগুণ 6, হ্যাঁ 5 আসতেছে। এখানে কত আসতেছে বলতো, 4 দুগুণ 8, 8 থেকে দিয়ে গেলে এখানে কিন্তু কি আসতেছে, 5 আসতেছে। কোনটা তীব্রতা আমাকে কি বলা হয়েছে বলতো, বেশি বলা হয়েছে। অগ্রসর সময়ের মধ্যে কোনটা তীব্রতা বেশি। আচ্ছা, সো দেখো আমরা এখন আসি যে এটাও কত আসছে, 5 আসছে। ও এটা তো 5 ছিল তাই না, এটাও 5 ছিল, এটাও 5 ছিল। এখন দেখি নাইট্রোজেন এবং ফসফরাস, নাইট্রোজেন এবং ফসফরাস এবং ক্লোরিন, এই তিনটার মধ্যে আমাদের কোনটা কি আছে বলতো, ছোট, কোনটা ছোট, এটা আমাকে ক্যালকুলেশন করতে হবে। তো দেখো নাইট্রোজেন আছে কোথায়, গ্রুপ 2 এ আছে। ক্লোরিন আর ফসফরাস কোথায় আছে দেখো তো, ক্লোরিন আর ফসফরাস কিন্তু গ্রুপ 3 এ আছে। সো ফার্স্ট অফ অল আমাকে দেখতে হবে আকার ছোট যেটা, সো এটা কিন্তু ফার্স্টে আকার কি হয়ে গেছে, বড় হয়ে গেছে। তাহলে কোনটার আকার ছোট হচ্ছে, নাইট্রোজেনের আকার ছোট হচ্ছে। অ্যানসার কোনটা হবে, 31 অ্যানসার এ হবে। 31 অ্যানসার কোনটা হবে, এ হবে। 32 কোনটি বাফার দ্রবণ, দুধ, মধু, রক্ত, স্যালাইন, কোনটা বাফার দ্রবণ বলো, কোনটা বাফার দ্রবণ। আমরা একটু আগে পড়ে আসলাম যে রক্তের বাফার, ঠিক আছে, রক্ত কিন্তু একটা কি থাকে বলতো, বাফার সিস্টেম, তাই না। তাহলে কোনটা থাকে, রক্ত। বাফার দ্রবণ কোনটা, রক্ত হচ্ছে একটা কি বাফার দ্রবণ, ঠিক আছে। দুধ একটা কি বলতো, দুধ হচ্ছে একটা ইমালশন, ঠিক আছে, দুধ একটা কি ইমালশন। ওকে, আচ্ছা এরপর আসি কোনটি প্রভাবক বিষ বলো। 33 নম্বর কোশ্চেনটা ঝটপট আনসার দিয়ে দাও। 33 বলো এরপর সবাই, 33 নম্বর কোশ্চেন আনসার দিয়ে দাও। কোনটি প্রভাবক বিষ, কোনটি প্রভাবক বিষ। ভাইয়া 30 পর্যন্তই থাক, কি মেসেজ দেয়, রিপ্লাই না দিলে রাগ করবে। হ্যাঁ এই যে আবার এই যে একজন একটা ভালো মোটিভেশন দিচ্ছে নীলাদেব, প্রেম ভালোবাসার অ্যাডমিশন একসাথে হয় না, এটাই বুঝছো। এখন ক্যারিয়ার গড়ার সময়, ঠিক আছে, চান্স পেয়ে গেলে পুকির অভাব হবে না, বাট চান্স না পাইলে দেখবা যে যার মতো আর কি, ঠিক আছে। তো দিন শেষে সাকসেসফুল হওয়াটা গুরুত্বপূর্ণ। ক্যারিয়ার তোমাকে ছেড়ে ইনশাল্লাহ কখনো যাবে না, ঠিক আছে। ক্যারিয়ারে তুমি যেটা বিল্ড করবা এটা সারা জীবন থেকে যাবে। মানুষ দেখবা আসবে যাবে, আজকে আছে কালকে নাই এরকম, বাট তোমার যে ক্যারিয়ার, তুমি যে সাকসেসটা গেইন করতেছো, এটা ইনশাল্লাহ তুমি যদি ভালো মতো থাকো অবশ্যই এটা থেকে যাবে। সো পড়াশোনায় ফোকাস দাও, এই টাইমটা আর 1 মাস আছে, এইসব বাদ দাও, এগুলো করার জন্য লাইফ পড়ে আছে। বাট অ্যাডমিশন আর আসবে না আর কি, ঠিক আছে, সুযোগ বারবার আসে না, তো সুযোগটাকে কাজে লাগাইতে হয়। সো চেষ্টা করো, আমি এত কষ্ট করে তোমার জন্য ক্লাস নিচ্ছি, দাঁড়ায় দাঁড়ায় তোমরা বসে বসে ক্লাস করতেছো, এত চিল্লাচ্ছি আর কি, তারপরও এই যে আজকে পরীক্ষা দিয়ে এসেও তোমাদের জন্য ক্লাস নিচ্ছি, স্লাইড রেডি করলাম, এখন আবার ক্লাস নিচ্ছি, এখনো রাতে খাবারও খাই নাই। সো সব মিলায় তোমাদের জন্য যদি আমি এত কষ্ট করতে পারি, তোমরা কেন ডেডিকেশন দিবা না, ঠিক আছে। আমার তো চান্স হয়ে গেছে, বাট তোমাদের তো চান্স পেতে হবে। তোমাদের আরো বেশি আগ্রহ থাকবে, বলবা যে ভাই 50টা করাইছি, বলবা যে ভাই 100টা করান, আরো বেশি করান, ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ এই তো রাকিব হোসেন বুঝতে পারছে। আচ্ছা কোনটা প্রভাবক বিষ দেখো, সবাই অ্যান্সার দিছো কি, এ। আচ্ছা দেখো মনে ভাই আর্সেনিক, আর্সেনিক যেটা আছে ভাই, এটা এত কষ্ট করে মনে রাখা দরকার, সহজভাবে মনে রাখি। আর্সেনিক যুক্ত পানি খাওয়া কি বলতো, তোমাদের যে আর্সেনিক যুক্ত পানি খেলে কি হয়, যে ব্ল্যাক ফুড ডিজিজ হয়, বা আর্সেনিক যুক্ত পানি খেলে কি হয়ে যায় বলতো, বিষের সমান। আর্সেনিক যুক্ত পানি খাওয়া কিসের সমান, বিষের সমান। তো সেই আর্সেনিক যেখানে দেখতে পাবা সেটাই কি হবে বলতো, প্রভাবক বিষ। কে, আর্সেনিক, ঠিক আছে, আর্সেনিক থাকলেই প্রভাবক বিষ। ওকে, আর্সেনিক খেলে কি বিষ হিসেবে কাজ করে, তাহলে প্রভাবক বিষ। তাহলে 33 অ্যান্সার কোনটা হবে, এ হবে। 34 নিচের কোন বাফার দ্রবণ মানব দেহের রক্তের পিএইচ নিয়ন্ত্রণ করে বলো। না না ব্রেক না, সমস্যা নাই, এই যে ভাইয়া অনেক কষ্ট একটা স্টোরি করছে আপনার, এগুলো হচ্ছে ইয়া বুঝছো, এগুলো হচ্ছে ভুলভাল কথা। ও হচ্ছে আহ নিজে হচ্ছে চলে যাবে, এই জন্য আর কি সবাইকে ডিমোটিভেট করতেছে, সবাই মন দিয়ে পড়াশোনা করো। হ্যাঁ এই তো, ও হচ্ছে সবাইকে হচ্ছে ওর নিজের পড়ার প্রিপারেশন হয়ে গেছে, এই জন্য তোমাদের বাস দেওয়ার জন্য আর কি বলতেছে, যাতে আর ক্লাস না করো, তোমরা মন দিয়ে ক্লাস করো, ঠিক আছে। তো কোনটি কোন বাফার দ্রবণ মানবদের রক্তের পিএইচ নিয়ন্ত্রণ করে না বলছে, ঠিক আছে। তো করে কে কে, তো মনে রাখবে আমার সাথে সাথে, সবাই আমার সাথে সাথে কমেন্ট করো, প কে বলে ফ, ঠিক আছে, প কে কি বলা হয়, ফ বলা হয়, ঠিক আছে। ওই যে মনে অনেক মানুষ আছে না, যে
কোনো নাম নেওয়ার দরকার নাই, বিভিন্ন জেলার মানুষ আছে না যে উচ্চারণে অনেক সময় পকে ফ বলে আর কি, ঠিক আছে। সো যেমন নোয়াখালী মানুষজন কি বলে 5 টাকারে জানি কি বলে, এরকম জানি কি একটা জানি বলে, হাঁস টিয়া এরকম জানি কি জানি একটা বলে আর কি, ঠিক আছে। সো এক জায়গার মানুষ আছে তারা কি বলে, পকে কি বলে বলো তো, ফ বলে। পকে কি বলে, ফ। সবাই আমার সাথে সাথে কমেন্ট করো, পকে বলে ফ। সবাই আমার সাথে সাথে কমেন্ট করো কি, পকে বলে ফ। সো পকে বলে ফতে কি হলো, পতে প্রোটিন বাফার, বলেতে ভাইয়া বাইকার্বনেট বাফার, আর ফতে কি ভাইয়া ফসফেট বাফার। 3টা বাফার আমি হচ্ছে একসাথে মনে রাখলাম। পকে বলে ফ প্রোটিন বাফার, বলেতে বাইকার্বনেট বাফার, আর ফতে কি বলতো ফসফেট বাফার। পকে বলে ফ প্রোটিন বাফার, প্রোটিন বাফার, বলেতে হচ্ছে ভাইয়া বাইকার্বনেট বাফার মানে কার্বনেট বাফার, আর হচ্ছে ফতে কি বলতো ফসফেট বাফার। তাহলে নাই কোনটা, অ্যাসিডেট বাফারটা কিন্তু কোথাও নাই, ঠিক আছে। নাই কোনটা তাহলে, অ্যাসিডেট বাফার। ওকে, সরি সরি সরি, এখানে তো কার্বনেট নয়, বাইকার্বনেট, ঠিক আছে। প্রোটিন বাফার, ফসফেট বাফার, ঠিক আছে। বাইকার্বনেট এখানে দিয়ে রাখছে, কার্বনেট বাফার না, ঠিক আছে। পকে বলে প্রোটিন বাফার, বলেতে কি বাইকার্বনেট বাফার, আর ফতে কি ফসফেট বাফার। সো এখানে অ্যাসিড বাফারও আরেকটা আছে, আরেকটা মনে রাখবা কি অ্যাসিডেট বাফার, বাট কার্বনেট বাফার নামে কোনোটা নাই, ঠিক আছে। বাইকার্বনেট না, এটা কি দেওয়া ছিল, কার্বনেট দেওয়া ছিল। তাহলে অ্যান্সার কোনটা হবে, ডি নাম্বারটা হবে, ঠিক আছে। এখানে অ্যান্সার কোনটা হবে, ডি নাম্বারটা হবে। প্রোটিন বাফার, বাইকার্বনেট বাফার, আর ফসফেট বাফার, এবং পাশাপাশি আরেকটা মনে রাখবা কি অ্যাসিড বাফার, কোনটা অ্যাসিটেট বাফার। ওকে, আচ্ছা এটা হচ্ছে তাই ইয়া, পকে বলে ফ। হুম, এরপর আসি অ্যাসিড বা ওখানে বাইকার্বন, এখানে ছিল কার্বন। সো এই জিনিসটা লক্ষ্য করবো, আমি এটা খেয়াল করি নাই। 35 নাম্বার, বিক্রিয়ার সাম্যক ধ্রুবক কেপি ও কেসির মধ্যে সম্পর্ক কোনটা সঠিক, এটা কিন্তু আমি তোমাদের শিখাইছি। সো ওই শর্টকাটটা জাস্ট ইউজ করবা তাহলেই হবে। ওকে, দেখো এখানে কি বলা হয়েছে যে তোমার বিক্রিয়ার কেপি এবং কেসির মধ্যে সম্পর্কে কোন তথ্যটা সঠিক। সো দেখো এখানে কি বলা হয়েছে, ডেল এন এর মান 0 থেকে বড়। সো আমরা জানি যে ডেল এন এর 0 থেকে বড় মানে কি পজিটিভ, আর পজিটিভের পিপি মনে রাখাইছিলাম যে কেপি বড় হবে, তাই না। যদি বড় হয় তাহলে কেপি বড় হবে, তাহলে এই অপশনটা তো ঠিক আছে। আচ্ছা বাকিগুলো দেখতে হবে, একটা অপশন দেখলে তো হইলো না। এখানে কে বড় বলছে, কেসি বড়। কেসি বড় হলে কি হবে, ডেল এন এর মান 0 থেকে কি হবে, ছোট হবে, উল্টাটা। যদি 0 থেকে বড় হয় তার মানে কি পজিটিভ, পজিটিভ হইলে কি হবে, কেপি বড় হবে, আর নেগেটিভ হইলে কে বড় হবে, কেসি বড় হবে। সো 0 থেকে ছোট, 0 ডেল এন এর মান 0 থেকে ছোট, তার মানে কি নেগেটিভ, তার মানে কি কেসি বড় হবে, এটাও ঠিক আছে। ডেল এন এর মান যখন 0 হবে তখন কি হয়, কেপি ইকুয়াল টু কেসি আরটি টু দি পাওয়ার ডেল এন। ডেল এন এর মান 0 মানে আরটি টু দি পাওয়ার কত, 0, তার মানে আরটি টু দি পাওয়ার 0 মানে কত, 1। তাহলে কি দাঁড়াচ্ছে, কেপি ইকুয়াল টু কেসি, তার মানে এটাও ঠিক আছে। তাহলে অ্যানসার কোনটা হবে, অ্যানসার হবে 35 এর ডি, সবগুলা 35 আছে, কোনটা হবে, ডি নাম্বারটা। ওকে, 36, জীবতাত্ত্বিক পিএইচ রেঞ্জ কোনটা বলো তো, জীবতাত্ত্বিক পিএইচ রেঞ্জ কোনটা, চট্টগ্রাম ইউনিভার্সিটির আসা কোশ্চেন, বলো জীবতাত্ত্বিক পিএইচ রেঞ্জ কোনটা, জীবতাত্ত্বিক পিএইচ রেঞ্জ বলো, জীবতাত্ত্বিক পিএইচ রেঞ্জ বলে কত বলবা, জীবতাত্ত্বিক পিএইচ রেঞ্জ বলো, জীবতাত্ত্বিক পিএইচ রেঞ্জ কোনটা। জীবতাত্ত্বিক পিএইচ রেঞ্জ 35 এর ডি, 35 এর ডি। 36 নাম্বার কোশ্চেন আনসার দিয়ে দাও, 36। 36 आंसर डी বলছো কে, রাজিন হোসেন শাওন বলছো ডি, তানভীর হাসান তন্ময় বলছো ডি, তারপর রদিলুর রহমান মিষ্টি, নওশিন সুলতানা, ফারজানা তাসনিম, মেহেরুন নেসা। ওকে, আরো দেখি কে কমেন্ট করতেছো। জান্নাতুল ফেরদৌস বলছো ডি, সবাই কমেন্ট করো। রাকিব হোসেন বলছো ডি। আচ্ছা আমি কি মাঝখানে, আমি একটু পাশে সরে যাই, দেখা যাচ্ছে, বলো তুই সবার কমেন্ট পড়বো, বাকিরাও কমেন্ট করো, বাকিরাও কমেন্ট করো। আচ্ছা আচ্ছা দেখি,
জীবতাত্ত্বিক পিএইচ রেঞ্জটা ভাই মুখস্থ করতে হবে আমাদের। জীবতাত্ত্বিক পিএইচ রেঞ্জটা মনে রাখবা ভাইয়া 6.9 থেকে কত 7.4। জীবতাত্ত্বিক পিএইচ রেঞ্জটা কত হবে ভাইয়া 6.9 থেকে 7.4। কমেন্ট করছি ভাই নাইদুল আলম, ঠিক আছে, থ্যাংক ইউ। লাস্ট একজন নাম পড়তে ভুলে গেছিলাম, সাবিয়ান রাইসা, ওকে 36 ডি। আচ্ছা 6.9 থেকে 7.4 এটা বলা হয় কি জীবতাত্ত্বিক পিএইচ রেঞ্জ। কিছু জিনিস একটু মুখস্থ করতে হবে কষ্ট করে। বিক্রিয়া হারের একক কোনটি বলো তো? বিক্রিয়া হারের একক কোনটি? এটা একটা কনফিউজিং এর জায়গা জানি, এটা আনসার তোমরা দিবা। বলো বিক্রিয়া হারের একক কোনটি? বলো বিক্রিয়া হারের একক কোনটি? এখানে অনেকেই ভুল করবে আমি জানি। বিক্রিয়া হারের একক কোনটা বলো? বিক্রিয়া হারের একক কোনটা? বিক্রিয়া হারের একক কোনটা? বলে ফেলো দ্রুত, বিক্রিয়া হারের একক কোনটা? 37 সি বলছো, আচ্ছা 37 সি, আচ্ছা 37 এ বলছো নওশিন সুলতানা। সাকিব হোসেন কালকে সি এর কোশ্চেন ব্যাংকটা সলভ করলাম, ওকে গুড। বলো সবাই 37 নাম্বার কোশ্চেনটা দেখি। 37 নাম্বার কোশ্চেন, বিক্রিয়া হারের একক কোনটা? বলো বিক্রিয়া হারের একক কোনটা দেখি। 37 সি, 37 এ, আচ্ছা সমানে आंसर আসতেছে 37 এ আর সি। বলো 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 37 এ নাকি সি? 37 এ আসছে, মৌসুমী আক্তার ফারিন বলছে এ, তিথি রায় বলছে সি। আচ্ছা ওকে 37 এ বলছে লাকি আফরোজ বলছে 37 এ। আচ্ছা একজন 27 কমেন্ট করছে, আচ্ছা প্যারানা এটা 37 হবে বুঝতে পারছি। দেখি দেখি দ্রুত দ্রুত বলো 37 এর কোনটা হবে आंसर? 37 এ আসছে, সি আসতেছে, ওকে। আচ্ছা দেখি দেখো ভাইয়া বিক্রিয়ার হারটা কি? বিক্রিয়ার হার জিনিসটাকে বুঝতে হবে যে প্রতি সেকেন্ডে যে পরিমাণ কি হয় বলতো বিক্রিয়ক থেকে উৎপাদে পরিণত হয়, ঠিক আছে, যে পরিমাণ কি হয় মানে ঘনমাত্রা কি হয় হ্রাস বা বৃদ্ধি, ঠিক আছে, বিক্রিয়কের কি হয় ঘনমাত্রা হ্রাস বা বৃদ্ধি, ঠিক আছে, মানে ঘনমাত্রার পরিবর্তনটা প্রতি সেকেন্ডে ঘনমাত্রার পরিবর্তন মানে বিক্রিয়কের ঘনমাত্রা হ্রাস আর উৎপাদের ঘনমাত্রা কি হয় বৃদ্ধি পায়, তাই না? রিঅ্যাকশন যখন হয় বিক্রিয়কের ঘনমাত্রাটা আস্তে আস্তে কি হতে থাকে হ্রাস পেতে থাকে আর উৎপাদের ঘনমাত্রাটা আস্তে আস্তে কি হতে থাকে বৃদ্ধি পেতে থাকে। প্রতি সেকেন্ডে এই যে পরিবর্তনটা সেটাকে আমরা কি বলি বিক্রিয়ার হার। সো বিক্রিয়ার একক কি? তো উপরে কি ভাইয়া ঘনমাত্রা, ঠিক আছে, উপরে কি ঘনমাত্রা, ঘনমাত্রার পরিবর্তন, ঠিক আছে, যে পরিমাণ পরিবর্তন হয় প্রতি সেকেন্ডে, ঠিক আছে, মানে সময় দ্বারা ভাগ, ঘনমাত্রা ভাগ সময়। সো ঘনমাত্রার একক কি মোল পার লিটার আর সময় একক কি সেকেন্ড, তার মানে উপরে গেলে কি হয়ে যাবে পার সেকেন্ড, মোল পার লিটার পার সেকেন্ড, এটা হবে কি বিক্রিয়ার হারের একক। বললাম না এটা অনেকে ভুল করবা, অনেকে হচ্ছে হার ধ্রুবকের সাথে পেঁচায় ফেলো, এটা হার বলছে হার ধ্রুবক বলে নাই, ঠিক আছে। বিক্রিয়ার হারের একক কোনটা? বিক্রিয়ার হারের একক হচ্ছে ভাইয়া মোল পার লিটার পার সেকেন্ড, মোল পার লিটার পার সেকেন্ড, ঠিক আছে। বুঝতে ভুল হয়েছে এই জন্যই বললাম, বুঝতে ভুল হবে এই জন্য। এটা কত জায়গায় আসছে, এটা 2 বছর আসছে রাজশাহী ইউনিভার্সিটি, রাজশাহী তোমার হচ্ছে আরইউসি রাজশাহী ইউনিভার্সিটিতে 2 বার আসছে, বুঝতে পারছো? সো প্যাচ আছেই 2 বার আসে, পরপর রিপিট হয়েছে। যে কোশ্চেন ব্যাংক যে সলভ করলে যে কতটা বেনিফিটেড হবা এটা খুব শীঘ্রই বুঝতে পারবা। যদি প্রভাবক ও বিক্রিয়ক ভিন্ন ভিন্ন দশায় থাকে তবে তাকে কি বলে? আমাদের কি পয়েন্টটার দিকে ভালো মতো লক্ষ্য করতে হবে, বুঝছো? কি পয়েন্ট? সো দেখো যখন বিক্রিয়ক উৎপাদ তারপর হচ্ছে প্রভাবক তিনটাই সেম দশায় থাকবে তখন সেটাকে আমরা বলবো সমসত্ব প্রভাবক। কি বলবো? সমসত্ব। আর যখন তিনটাই কি থাকবে ভিন্ন দশায় থাকবে তখন সেটাকে আমরা বলবো কি অসমসত্ব প্রভাবক, ঠিক আছে। হ্যাঁ এটা সিউ তো অন্তত 10 বার আসছে, আচ্ছা ঠিক আছে সিউ তো 10 বার আসছে, আচ্ছা ঠিক আছে সবাই আছে। তাহলে 38 আনসার কোনটা হবে? বি হবে। আমরা দ্রুত সলভ করি। 39 বলো রাসায়নিক বিক্রিয়া, অনেক বড় একটা কোশ্চেন দিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এই ইউনিটে আসছে। রাসায়নিক বিক্রিয়ার ফলে যে সকল পদার্থ উৎপন্ন হয় অনেক সময় তাদের যে কোনো একটি প্রভাবকের কাজ করে থাকে, এই প্রভাবককে কি বলে? জেইউ 2122। এই কোশ্চেনটা পড়তেই তোমার 30 সেকেন্ড টাইম চলে যাবে আর কি, ঠিক আছে। সো বলো বলো দেখি দ্রুত বলো 39 নম্বর কোশ্চেনের আনসার দিয়ে দাও। 39 নম্বর কোশ্চেনের আনসার সবাই দ্রুত দিয়ে দাও। 39 হ্যাঁ বলো বলো 39 নম্বর কোশ্চেনের আনসার সবাই একটু দ্রুত দিয়ে দাও। 39 এর ডি বলছে একজন, আচ্ছা
আচ্ছা 39-এ সি বলছো, ওকে 39-এ সি আসছে, 39-এ ডি আসছে, ওকে। দিলাদেব বলছো ডি, রাজিন হোসেন বলছো ডি, আচ্ছা তিথি রায় বলছো ডি, ওকে। 39-এ ডি, বেশিরভাগ সবাই ডি বলতেছো, ওকে ফাইন। আচ্ছা সবাইকে ধন্যবাদ এত রাত পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য। আচ্ছা দেখি 39 নম্বর কোশ্চেনটা এবার আমরা একটু দেখি। দেখো মেইন আমাদের কি পয়েন্ট গুলো দেখতে হবে, ঠিক আছে। তাদের যে কোনো একটি প্রভাবকের কাজ করে, ঠিক আছে। কি বলছে, যে সকল পদার্থ উৎপন্ন হয়, মানে যারা উৎপন্ন হচ্ছে তারাই কি করতেছে, নিজেরা প্রভাবক হিসেবে কাজ করতেছে। মানে যারা উৎপন্ন হচ্ছে তারাই প্রভাবক হয়ে যাচ্ছে। তার মানে কি, মানে মনে করো তুমি চান্স পাইলা, তুমি নিজেই আবার কি হয়ে গেলা, এই যে আমার মতো একটা প্ল্যাটফর্ম খুঁজে বসলো, তাই না। নিজে কি হলো, নিজে একটা প্রভাবক হয়ে গেলা, তাই না। তো মানে তুমি নিজেই চান্স পাচ্ছ, মানে নিজেই উৎপন্ন হচ্ছে, বা নিজেই কি করতেছো বলতো, মানুষের পড়াচ্ছ আর কি। তুমি নিজে অন্যের কাছ থেকে পড়ে চান্স পাইছো, বা নিজে কি করছো বলতো, পড়ানো শুরু করছো আর কি। তার মানে এটাকে কি বলে, তার মানে এটাকে কি বলা হবে, স্বপ্রভাবক, ঠিক আছে। এখানে বলে নাই যে একটার প্রভাবে আরেকটা হচ্ছে যে তোমরা আবিষ্ট প্রভাবক বলতেছো, তো এটা না। কি বলছো, নিজে উৎপন্ন হয়েছে আবার নিজেই প্রভাবকের মতো কাজ করতেছে, ঠিক আছে। ও নিজেই আরেকজনের মাধ্যমে মনে করো চান্স পাইছে, বা আরেকজনের কাছে পড়ে চান্স পাইছে, বা টিচারের কাছে পড়ে চান্স পাইছে, আবার নিজেই কিন্তু পরবর্তী চান্স পেয়ে নিজেই পড়ানো শুরু করছে। তার মানে কেউ নিজেই একজন কি হয়ে গেছে, টিচার হয়ে গেছে, মানে স্বপ্রভাবক। তার মানে এটাকে কি বলা হয় বলতো, স্বপ্রভাবক। তাহলে 39 আনসার কোনটা হবে, সি হবে। তাহলে 39 আনসার কোনটা হবে, সি হবে, ওকে। আচ্ছা এটা কিন্তু একটু ট্রিকি ছিল না, সহজে ছিল, বাট তোমরা ভুল করছো। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এই ইউনিটে হচ্ছে এই টাইপের কোশ্চেন গুলো আসে, বুঝতে পারছো। তো একটু মাথা খাটাইতে হবে। দ্বিতীয় ক্রম বিক্রিয়ার বেগ ধ্রুবকের একক কোনটি, বলো। দ্বিতীয় ক্রম বিক্রিয়া, দ্বিতীয় ক্রম বিক্রিয়ার তোমার হচ্ছে কি বলা হয়েছে, বেগ ধ্রুবকের একক কোনটি, দ্বিতীয় ক্রম বিক্রিয়া, বলো। দ্বিতীয় ক্রম বিক্রিয়া, সেটা দেখো প্রথম ক্রম বিক্রিয়া কি ছিল, পার সেকেন্ড, ঠিক আছে। প্রথম ক্রম বিক্রিয়া কি ছিল, পার সেকেন্ড। আর দ্বিতীয় ক্রম বিক্রিয়া কি ছিল ভাইয়া, পার মোলার পার সেকেন্ড। দ্বিতীয় ক্রম বিক্রিয়া কি বলছিলাম, যে -1 মিলে কি হয়ে যাবে, দ্বিতীয় ক্রম মানে কত, -1 আর -1 মিলে কত 2। প্রথম ক্রম বললে কি হয়, পার সেকেন্ড হয়, ঠিক আছে। আর যদি বলে ভাইয়া জিরো ক্রম বিক্রিয়ার একক কি, মোলার পার সেকেন্ড, কারণ দেখো এখানে 1 আছে, এখানে -1 মিলে কত হয়ে যায়, 0 হয়ে যায়। তার মানে এটা জিরো ক্রম বিক্রিয়া, এটা ফার্স্ট ক্রম বিক্রিয়া, আর এটা কি বলতো, সেকেন্ড ক্রম বিক্রিয়া। সেকেন্ড ক্রম বিক্রিয়া কি আসলো আমার, পার মোলার পার সেকেন্ড। এখন মোলার মানে কি বলতো, মোল পার লিটার, মোল পার লিটার। তাহলে মোল পার লিটার এখন কি হয়ে যাবে, পার মোলার, যেহেতু -1 আছে উপরে পাওয়ার, তাহলে পার মোলার, আর লিটার টু দি পাওয়ার কত হয়ে যাবে বলতো, -2 হয়ে যাবে। লিটার টু দি পাওয়ার তাহলে তখন কত হয়ে যাবে, দেখো মোল টু দি পাওয়ার মাইনাস কত হয়ে যাবে, 1 হয়ে যাবে। দেখো মোল টু দি পাওয়ার কত হয়ে যাবে, -1 হয়ে যাবে, ঠিক আছে। মোল পার লিটার, যেহেতু উপরে -1 আছে, তাহলে মোল টু দি পাওয়ার -1 হয়ে যাবে। আর পার লিটার তো আগে দিয়েই ছিল, যেহেতু এখন এখানে -1 আছে, তার মানে -1 মিলে কত হয়ে যাবে, -2 হয়ে যাবে। আর পার সেকেন্ড তবে আগে দিয়েই আছে, এইটা হবে কি আমার একক। এই এককটা কোথায় আছে বলো তো, 40-এর, 40-এর এই আনসারটা তো মোল পার লিটার পার সেকেন্ড। আচ্ছা দেখি এটা পার সেকেন্ড, ঠিক আছে। কিন্তু পার মোলার আছে, তার মানে কি হবে, মোল পার লিটার, এখানে কি হয়ে যাবে, তোমার হয়ে যাবে, হ্যাঁ আচ্ছা, মোল পার লিটার কি হয়ে যাবে, পার মোল হয়ে গেল। আর -1 যেহেতু আছে, আচ্ছা -1 মিলে তখন কি হয়ে যাবে বলতো, কাটাকাটি হয়ে যাবে, ঠিক আছে। -1 মিলে কি হয়ে যাবে তখন, 1 হয়ে যাবে, কি হয়ে যাবে, 1 হয়ে যাবে, ঠিক আছে। আর পার সেকেন্ড আগে দিয়েছিল, হ্যাঁ ঠিক আছে। এবার তাহলে অ্যান্সার কোনটা হবে বলতো, লিটার পার মোল পার সেন্টিমিটার। কোনটা হয়ে যাবে তখন, মোল পার লিটার হয়ে যাবে লিটার পার মোল হয়ে যাবে, ঠিক আছে। তোমাদের জিনিসটা আমি আরেকবার একটু বুঝাই, তাহলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। তোমাদেরকে আমি আরেকবার দেখাই দিই। দেখো আমাদের হচ্ছে দ্বিতীয় ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে কি ছিল, মোলার পার মোলার পার সেকেন্ড, কি ছিল, পার মোলার পার সেকেন্ড। এখন মোলারকে আমরা কি লিখি, মোলারকে আমরা লিখি কি, মোল পার লিটার লিখি, ঠিক আছে। কি লিখি, মোল পার লিটার। সো পার মোলকে আমরা কি লিখবো, পার মোলকে কি লিখবো, তোমার হচ্ছে 1/m। পার মোলার মানে কি 1/m, তাহলে কি হবে 1/মোল
পার লিটার, কি হয়ে যাবে তখন 1/মোল পার লিটার। সো তখন আমাদের কি হয়ে যাবে বলতো, এখন আমরা দেখি যে এর পাওয়ারে কি আছে m, মানে তোমার এটা আমরা হয়ে গেল। এখন দেখো এটাকে যদি আমরা উপরে নিয়ে যাই তাহলে কি হয়ে যাবে, মোলটাকে তুমি উপরে নাও তাহলে কি হয়ে যাবে পার মোল হয়ে যাবে, ঠিক আছে। আর পার লিটারটা হিসাবে কি হওয়ার কথা ছিল, লিটার টু দি পাওয়ার কি হয়েছিল এখানে এল হয়ে যাবে, লিটার -1 থেকে উপরে নিয়ে গেলে কি হবে এল হয়ে যাবে, তাই না। আর এখানে কি থাকবে পার সেকেন্ড, তো আগে দিয়ে ছিল, তাহলে পার মোলার পার সেকেন্ড লিটার। অ্যান্সার কোনটা হবে, অ্যান্সার হবে বি নাম্বারটা, ঠিক আছে। আচ্ছা অ্যান্সার কোনটা হবে তাহলে, বি হবে, ওকে। পার লিটারটা উপরে গেলে কি হয়ে যাবে লিটার হয়ে যাবে, তাই না, পার লিটারটা উপরে গেলে লিটার হয়ে যাবে, ওকে। আচ্ছা তাহলে অ্যান্সার কোনটা হবে আমার, বি নাম্বারটা। আচ্ছা এরপর আসি 41 নাম্বার, আমি তোমাদের ভেঙে ভেঙে দেখালাম যাতে জিনিসটা তোমাদের ক্লিয়ার হয়ে যায়। কোন পরিবর্তনটি তাপ উৎপাদী, বলো কোন পরিবর্তনটি তাপ উৎপাদী। এর একটু প্যাচের ছিল, এই লাস্টের দিকে আমরা প্যাচের এই ইয়াগুলো রাখছি। সো বলো কোন, আর বেশি এমসিকিউ না, এর মতো 4টা এমসিকিউ আছে, কোন পরিবর্তনটি তাপ উৎপাদী, বলো তাপ উৎপাদী কোনটা। 40 এর অ্যান্সার, 41 অ্যান্সার তো 41, বলো কোনটি তাপ উৎপাদী। আচ্ছা সো মনে রাখবা ভাই, দেখো আমাদের ফার্স্টে কি থাকে কঠিন, কঠিন থেকে তরল, তরল থেকে কি হয় বলতো গ্যাস, ঠিক আছে, কঠিন থেকে তরল, তরল থেকে কি হয় বলতো গ্যাস। সো দেখো কঠিন থেকে যখন ভাই তরল হচ্ছে তখন মনে রাখবা কি হবে বলতো তাপ শোষণ করবে, কি করবে তাপ শোষণ করবে আর কি, ঠিক আছে। আর যখন ভাইয়া তরল থেকে উল্টা দিকে আসবে তখন কি হবে বলতো তাপ বর্জন করতে করতে আসবে, উল্টা দিকে আসলে কি করবে বর্জন, ঠিক আছে, উল্টা দিকে কি আসলে করবে বর্জন, ঠিক আছে। তুমি যদি একেবারে যেরকম হয় মানে সলিড লিকুইড গ্যাস, সলিড লিকুইড গ্যাস, সলিড থেকে লিকুইডে যেতে গেলে কি করতে হবে তাপ শোষণ করতে হবে, লিকুইড থেকে গ্যাসে যেতে গেলে কি করতে হবে তাপ শোষণ করতে হবে। আর যখন ভাই উল্টাটা হবে তখন কি হবে বলতো বর্জন, মানে গ্যাস থেকে লিকুইড আসতে গেলে কি করতে হবে তাপ বর্জন করতে হবে, লিকুইড থেকে সলিড আসতে গেলে কি করতে হবে বলতো তাপ আমাকে বর্জন করতে হবে। সো দেখি তো আমরা এখানে কোনটা হয়েছে, এখানে কি বলছে তাপ উৎপাদী বিক্রিয়া, কি বলা হয়েছে কোনটা হচ্ছে আমাদের কি তাপ উৎপাদী বিক্রিয়া। সো তাপ উৎপাদী বিক্রিয়া কি হবে বলতো লিকুইড থেকে কিসে পরিণত হবে গ্যাসে, নাকি গ্যাস থেকে লিকুইডে তাপ বর্জন করতেছে মানে তাপ উৎপন্ন করতেছে। সো কোনটা আমার তাপ উৎপন্ন হয়েছে, সো ফার্স্ট অফ অল দেখি কি করছে লিকুইড থেকে গ্যাস, মানে লিকুইড থেকে গ্যাস, এটা তো হবে না ভাইয়া, লিকুইড থেকে গ্যাস তো তাপ শোষণ, আমাকে দেখতে হবে কোথায় তাপ বর্জন করছে। আচ্ছা সেকেন্ড অপশনটা দেখি তো কি হয়েছে গ্যাস থেকে লিকুইড, এই যে গ্যাস থেকে লিকুইড তার মানে কি হবে তাপ বর্জন হবে, তার মানে এইটা কিন্তু হবে আমার কি বলতো তাপ উৎপাদী বিক্রিয়া। এটা দেখো কি আছে সলিড থেকে লিকুইড, তার মানে কি সলিড থেকে লিকুইড মানে কি তাপ শোষণ, এটাও হবে না, এটা কি আছে সলিড থেকে গ্যাস, এটাও কি শোষণের মধ্যে পড়ে গেছে। সো আমার দেখতে হবে এবার রিভার্স রিঅ্যাকশনটা কোথায় হইছে, সো রিভার্স রিঅ্যাকশনটা কিন্তু হইছে অপশন বি তে। সো এটা কি সবার কাছে ক্লিয়ার হইছে, সবাই আমার সাথে সাথে কমেন্ট করো যে সলিড থেকে লিকুইড, লিকুইড থেকে গ্যাস যদি একেবারে সিমিলার ওয়েতে যায়, আমরা তো এই প্রসেসটাই জানি যে সলিড থেকে ফার্স্টে লিকুইড, লিকুইড থেকে তারপর কি হয় গ্যাস হয়, সেক্ষেত্রে আমাদের কি হবে বলতো তাপের শোষণ হবে। সো এটা একটু কমেন্ট করো, সলিড থেকে লিকুইড, লিকুইড থেকে গ্যাসে গেলে কি হয় তাপ শোষণ, কি হবে তাপের শোষণ হবে। আচ্ছা 42 নাম্বারটা বলো বিশুদ্ধ পানিতে H প্লাস কত, বিশুদ্ধ পানিতে H প্লাস কত বলো তো দেখি, বিশুদ্ধ পানিতে H প্লাস কত, বলো বিশুদ্ধ পানিতে H প্লাস কত, বলো বিশুদ্ধ পানিতে H প্লাস কত। তো আমরা কিন্তু জানি যে টোটাল কত 10 টু দি পাওয়ার -14 না, পানির কেডব্লিউ এর মান কত 10 টু দি পাওয়ার -14, H প্লাস হচ্ছে তোমার কত 10 টু দি পাওয়ার -7, একইভাবে OH মাইনাস কত তোমার 10 টু দি পাওয়ার -7, ঠিক আছে। সো বলা হয়েছে H প্লাস কত 10 টু দি পাওয়ার -7 মোল পার লিটার, তাহলে অ্যান্সার কোনটা হবে সি হবে। অনেকে আবার ডি দাগাই দিও না, ঠিক আছে, পাওয়া জিনিস ভুল করে এসো না, এই যে অপশনে +7 -7 এইগুলো কিন্তু ভুল করার জন্যই দিছে, তোমার এই অপশনটা দিছেই কিন্তু তুমি ভুল করো, সো এই ভুলগুলো কিন্তু কইরো না, কেউ আবার 10 টু দি পাওয়ার 7 দাগাই দিও না, ওকে। তাহলে অ্যান্সার কোনটা হবে 42 অ্যান্সার হবে সি নাম্বারটা। 43 বলো টিএসপি ট্রিপল সুপার ফসফেট, বলো টিএসপি ট্রিপল সুপার ফসফেটের সংযুক্তি কোনটা, ঠিক সংযুক্তি কোনটা বলো ট্রিপল সুপার ফসফেটের কোনটা,
টিএসপি এর ঠিক সংযুক্তি কোনটা বলো, টিএসপি এর ঠিক সংযুক্তি কোনটা? ট্রিপল সুপার ফসফেট, ঠিক আছে। এটাকে কি বলা হয় বলো, ট্রিপল সুপার ফসফেটকে মেইনলি বলা হয় মনো ক্যালসিয়াম ফসফেট, মনো ক্যালসিয়াম ফসফেট। ট্রিপল সুপার ফসফেটকে কি বলা হয়, মনো ক্যালসিয়াম ফসফেট, ঠিক আছে। ট্রিপল সুপার ফসফেটকে কি বলা হয়, মনো ক্যালসিয়াম ফসফেট, ঠিক আছে। মনো ক্যালসিয়াম ফসফেট। এখন ভাই মনো মানে কি, মনো মানে কি এক না, একটা ক্যালসিয়াম। সো একটা ক্যালসিয়াম কোথায় আছে দেখো তো, মনো ক্যালসিয়াম মানে এই যে একটা ক্যালসিয়াম আছে, ঠিক আছে। মনো ক্যালসিয়াম ফসফেট, এই যে H2PO4 হোল 2, তাহলে অ্যানসার কোনটা হবে, ট্রিপল সুপার ফসফেটের অ্যানসার কোনটা হবে, 43 অ্যানসার কোনটা হবে, 43 এর অ্যানসার হবে কিন্তু সি নাম্বারটা। 43 এর অ্যানসার কোনটা হবে, 43 এর অ্যানসার হবে সি। 43 এ কেন বলতেছো, 43 এর অ্যানসার সি হবে, 43 এর অ্যানসার সি। এরপর আসি 44, 44 অ্যান্সার দিয়ে দাও 44। আর বেশি কোশ্চেন নাই, আর মাত্র একটা কোশ্চেন আছে, 44 এর 45। সবাই শেষ পর্যন্ত ধৈর্য থাকো। নিয়ে নিব, নিয়ে নিব, ওটা হচ্ছে রুই মাছের সাথে নিয়ে নিব। চুয়াল্লিশের ডি, আচ্ছা বলো এসিএল মানে পেজ করে, কিন্তু সহজ। এটা হচ্ছে কৃষি দশার কোশ্চেন, এস বাউ, শেরে বাংলা এগ্রিকালচারাল ইউনিভার্সিটি। বলো 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 দ্রুত দ্রুত। 44-এর ডি, 44-এর ডি। আচ্ছা দেখো এটা কিন্তু আই আছে যে শেষ কি হয়েছে তোমার 1 2 3 4, চারটা সংখ্যা আছে, তার মানে পেজ কত হবে, 4 হবে। এটা সহজ জিনিস, ওদের কৃষি দর্শক কোশ্চেন, ইজি। 45 নাম্বার লাস্ট কোশ্চেন, শূন্যক্রম বিক্রিয়ার ক্ষেত্রে বেগ ধ্রুবকের একক কোনটি, শূন্যক্রম বলছে, ঠিক আছে। শূন্যক্রম, সো আমরা জানি ফার্স্ট ক্রমের ক্ষেত্রে কি হয়, পার সেকেন্ড, ঠিক আছে। শূন্য ক্রমের ক্ষেত্রে কি ছিল, মোলার পার সেকেন্ড। কি হয় মনে রাখিয়েছিলাম যে মোলার মানে কত আছে, 1 আছে পাওয়ারে, আর এস এ -1 আছে, 1 -1 মানে কত, 0। তাহলে কত হবে, মোলার পার সেকেন্ড। বাট তোমাকে এখানে মোলার দেয় না, এখানে দিছে কি, ওইটাকে ভেঙে দিছে। সো মোলারকে আমরা কি লিখি, মোল পার লিটার। মোলারকে দেখলাম মোল পার লিটার, আর পার সেকেন্ড তো আছে, মোল পার লিটার পার সেকেন্ড। মোল পার লিটার পার সেকেন্ড মানে টাইম, সেকেন্ড না তো টাইম। তো দেখো মোল পার লিটার পার সেকেন্ড, তারপরে অ্যান্সার কোনটা হবে, অ্যান্সার হবে ডি নাম্বারটা, ঠিক আছে। অ্যান্সার কোনটা হবে, অ্যান্সার হবে ডি নাম্বারটা, তাহলে অ্যান্সার ডি। ওকে ওকে। সো অনেক রাত হয়ে গেল আমাদের, আজকে প্রায় 12টা বেজে গেছে, আমরা এই পর্যন্ত ছিলাম। সো শেষ সময় একটা বেস্ট প্রিপারেশনের জন্য আবারও বলে দিচ্ছি, তোমরা যারা ভর্তি হতে চাও, যে এ অ্যান্ড ডি আইসিইউ ব্যাচ আমাদের হচ্ছে অলরেডি বলা যায় যে ক্লাস শুরু হবে খুব শীঘ্রই। সো আমাদের নেক্সট প্ল্যান যেটা তোমাদের নিয়ে শেষ সময় তোমাদের একটা বেস্ট সাপোর্ট দেওয়ার জন্য আমাদের আইসিইউ ব্যাচ, যে এ অ্যান্ড ডি আইসিইউ ব্যাচ। সো এখানে কিন্তু যারা আছে সবাই কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েরই স্টুডেন্ট, বা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে তোমরা টিচার প্যানেল প্রোভাইড করতেছি। সো অনেক রাত হয়ে গেল, কারো কোনো কোয়েশ্চেন থাকলে আমাদেরকে জানাতে পারো, প্রায় 2 ঘন্টা ধরে ক্লাস চলতেছে। সবাই ভালো থাকো, এবং কারো কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে জানাতে পারো। আর 1 মিনিট সময়, ইনশাল্লাহ নেক্সট ডে আমরা আজ কালকের মধ্যেই রুটিন পেয়ে যাবো আর কি। তোমাদের যে ইয়াগুলো আছে, আপনি আমার এক্সাম থাকার কারণে আসলে করতে পারি নাই, এখন সবকিছু নিয়ে প্ল্যান করতে হবে কিভাবে আমাদের সামনে 30টা দিন তোমাদের একটা বেস্ট সার্ভিস দেওয়া যায় বা বেস্ট আউটপুট দেওয়া যায়। সবকিছু ইনশাল্লাহ আস্তে আস্তে পেয়ে যাবার, গাইডলাইন ভিডিওগুলো বা সবকিছুগুলাই আস্তে আস্তে পেজে পোস্ট করা হবে। সো অ্যাডমিশন ওয়ারিসের সাথেই থাকো, ইনশাল্লাহ ভালো কিছু হবে। হ্যাঁ দিব, ইংলিশ ক্লাস দিব, সবই দিব, থাকো। ওকে, হ্যাঁ 2 দিন ধরে চলা ক্লাস শেষ হলো। এক ক্লাস শুরু হয়েছিল হচ্ছে 24 তারিখে, 25 তারিখ রাত্রে শেষ হলো। 24 তারিখ রাত্রে শুরু হয়েছিল, 25 তারিখ রাত্রে শেষ হইলো। সো অনেকক্ষণ ধরে ক্লাস করলাম, ধন্যবাদ। ও আচ্ছা, তুমি 46 টাইপিং করতেছিলা, আচ্ছা সমস্যা নাই, ঠিক আছে। আজকে আমরা 45 এর সাথে টোটাল 50 কোশ্চেন সলভ করছি, কারণ এক্সট্রা অনেক কিছু সলভ করছি। কালকে থেকে পেইড ব্যাচে ক্লাস শুরু হয়ে যাবে। ওকে, সো ভালো থাকো সবাই, অনেক রাত হয়েছে, আজকের মতো এই পর্যন্তই।
যা পড়লাম। এন্ড যারা পেইড ব্যাচ স্টুডেন্ট আছো তোমাদের বলে দিই, আগামীকাল হচ্ছে যেহেতু আজকে ক্লাস এই যে এটার উপর ক্লাস হয়েছে রাসায়নিক পরিবর্তন, সো এটার উপরে আগামীকাল এত বড় কেন, আচ্ছা, সো আগামীকাল কিন্তু এটার উপরে এক্সাম হবে আর কি, ঠিক আছে। আগামীকাল রাত হচ্ছে তোমার 10টায় না, রাত 10টায় হচ্ছে তোমার এটার উপর এক্সাম হবে। সো তোমাদের কাজ কি হবে, এই চ্যাপ্টারটা ভালো মতো এখন শেষ করে ফেলা। এই যে আজকে যে প্রবলেমটা দেখলাম, আগামীকাল রাত 10টায় কেমিস্ট্রি ফার্স্ট চ্যাপ্টার 4, ওকে, কেমিস্ট্রি ফার্স্ট চ্যাপ্টার 4 আমি করে দিই, কেমিস্ট্রি ফার্স্ট চ্যাপ্টার 4 এর উপর এক্সাম হবে আর কি, ঠিক আছে। এই চ্যাপ্টার যেটা আছে রাসায়নিক পরিবর্তন, এটার উপর এক্সাম হবে কেমিস্ট্রি ফার্স্ট চ্যাপ্টার 4, ওকে। বুঝতেছ না? কেমিস্ট্রি ফার্স্ট চ্যাপ্টার 4 এর উপর এক্সাম হবে আগামীকাল, ওকে। কেমিস্ট্রি ফার্স্ট চ্যাপ্টার 4, সেখানে টাইপিং হচ্ছে না, কেমিস্ট্রি ফার্স্ট চ্যাপ্টার 4, ঠিক আছে, কেমিস্ট্রি ফার্স্ট চ্যাপ্টার 4, ওকে। সবাই আর কি জাগে কেমিস্ট্রি ফার্স্ট চ্যাপ্টার 4, ওকে। আগামীকাল রাত 10টা এটার উপর এক্সাম হবে কেমিস্ট্রি ফার্স্ট চ্যাপ্টার 4, যাওয়াটা হয়ে গেল। আচ্ছা, প্যারা নাই, এই যে আমি তোমাদের অধ্যায়টা দেখাই দিচ্ছি, এখানে আছে এই যে রাসায়নিক পরিবর্তন কেমিস্ট্রি ফার্স্ট চ্যাপ্টার 4, এটার উপর আগামীকাল রাত 10টায় এক্সাম হবে। সো সবাই ভালো থাকো। হ্যাঁ, রাকিব হোসেন বসে রেডি ফর রিভিশন, হ্যাঁ এখন তোমাদের মেইনলি রিভিশনটাই হবে। নাই তাহলে বসে একটা ফ্রি এক্সাম নিয়েন, ঠিক আছে, দেখি কালকের এক্সামটা ফ্রি নেওয়া যায় নাকি। ভাইয়া কিছু বললেন না, তোমার কোশ্চেনটা আসে না, আরেকবার একটু বলো তো। তানভীর হাসান তন্ময়, ভাই আমি মেডিকেল প্রিপারেশন নিই, এক্সাম মার্ক 75 বা 80, আমার কি করা লাগবে? এক্সাম মার্ক 75 বা 80 তো অনেক ভালো মার্কস, তুমি আগামী কয়েকটা দিন যদি ভালো মতো পড়ো, তুমি চেষ্টা করবা 90 রাখার, 90 রাখলে ইনশাল্লাহ অনেক ভালো পজিশন করতে পারবে। 75 বা 80 তো অনেক ভালো মার্কস, ওকে। বেশি বেশি প্র্যাকটিস করো, বুঝছো। আপনার ক্লাস অনেক ইফেক্টিভ হয়, ধন্যবাদ ফারিন। শেষ সময় অনেক এক্সাম ব্যাচে ভর্তি হবা, বুঝছো, টাকা একটু খরচ হলো, এক্সাম ব্যাচে ভর্তি হবা। আমি আমার সময় অনেকগুলো এক্সাম ব্যাচে ভর্তি হয়েছিলাম, ঠিক আছে। রেটিনা, মেডিকো, তারপর ডিএমসি স্কুলে আমি মেডি ছিলাম মেডিকেলের সময়। সো এক্সাম ব্যাচে দিলে মানে ভুল করি একটা এমসিকিউ এলেও বেশি জানি আর কি, ঠিক আছে, ভুলগুলা জানা যায় আর কি। সো যদি তোমার প্রিপারেশন ভালো মতো হয়ে থাকে, আবার পড়াশোনা বাদ দিয়ে যদি পড়া যদি না কমপ্লিট হয়ে থাকে, সেক্ষেত্রে এক্সাম ব্যাচে ভর্তি হওয়া লস। সো মোটামুটি একটা প্রিপারেশন থেকে বেশি বেশি এক্সাম দেওয়ার চেষ্টা করবা, এক্সাম দেওয়ার পাশাপাশি বই সলভ করার চেষ্টা করবা আর কি, ঠিক আছে। যত বেশি এক্সাম দিবা, যত বেশি প্র্যাকটিস করবা, আমি যা প্র্যাকটিস করে দিচ্ছি এগুলো কোনো গুরুত্বপূর্ণ, আমি তোমাকে জাস্ট দেখাই দিচ্ছি জিনিসটা। এখন তোমাকে যদি এটা ব্রেনে সেভ করতে হয়, তোমাকে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। নিজে যখন প্রবলেমগুলো ফেস করবা, তখন সেটাকে যেভাবে তুমি সলভ করবা, ওইটা তোমার হচ্ছে পরীক্ষার হলে কাজে লাগবে। সো বেশি টাইম দাও হচ্ছে বইয়ে, ঠিক আছে। সো এক্সাম দাও বেশি বেশি, এক্সাম দিলে মার্কস আস্তে আস্তে ইমপ্রুভ হবে। এবং আমাদের ক্লাসগুলো নিয়মিত করো, আমি তো তোমাকে গাইডলাইন দিচ্ছি আগামী কয়েকটা দিন। সো আগামী কয়েকদিন আমাদের সাথে থাকো, আস্তে আস্তে দেখবা মার্কস ডে বাই ডে ইনক্রিজ হচ্ছে। যেভাবে বলবো শর্টকাটগুলো জানতে হবে, যেমন তোমাকে এখানে দেখো যে যে শর্টকাট দেখালাম, মানে মেনলি অনেক কিছু আছে তোমরা পারো, বাট সমস্যা হচ্ছে যে ওই টাইমের মধ্যে তুমি শেষ করতে পারো না। তো সেজন্য তোমাকে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, এবং শর্টকাট বা আমি যে সকল তোমাদের টিপস অ্যান্ড ট্রিক্স দিচ্ছি, এগুলো একটু ভালো মতো প্র্যাকটিস করতে হবে, তাহলে এগুলো সেভ হয়ে যাবে। অনেকে বলো যে এত ট্রিক্স কিভাবে মনে রাখবো, এত নেমোনিক্স কিভাবে মনে রাখবো। আমি এই জন্য নেমোনিক্স দিন, আমি এই জন্য গল্প করে মনে রাখাই তোমাদেরকে, যাতে এগুলো মনে থাকে। পাশাপাশি হচ্ছে তোমাকে নিজেকে প্র্যাকটিস করলে এগুলো মাথায় গেঁথে যাবে, আমার মাথায় গেঁথে গেছে, তোমাদের মাথায় গেঁথে যাবে আর কি, ওকে। সো আমি যদি মনে রাখতে পারি 4 বছর 5 বছর আগের পড়া, বেশি বেশি প্র্যাকটিস করে, কারণ কি তোমাদের পড়াচ্ছি, আমার এটা প্র্যাকটিস হচ্ছে। সো একইভাবে তুমিও মনে রাখতে পারবা, তোমাকে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, ওকে। সো ভালো থাকো সবাই, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।